দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হুম, ঠিক আছে। আচ্ছা বলো, আগের পড়াশোনায় কারো কিছু অসুবিধা থাকলে বলো। কেউ একজন আসছে। দিনের পড়া দিনে পড়ে নাও কিন্তু। হ্যাঁ, মানে আর দেরি করো না। হঠাৎ করে পরীক্ষা বলে দেবে, তখন আর প্রিপেয়ার করার সময় পাবে না। তখন ওই অল্প স্বল্প যে বাকি টাকি থাকবে সেগুলোইতেই এত কনসেন্ট্রেট করতে হবে। যেগুলো হয়ে গেছে সেগুলো দেখবে তখন আর পড়ার সময় পাচ্ছ না। চলো। আচ্ছা আজকে আমরা দু একটা ছোটোখাটো জিনিস করবো আর কি পেজ ইকুইলিব্রিয়ামে। তা আমাদের প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, topics to be discussed। আচ্ছা প্রথমে আমরা ইমমিসিবল লিকুইড পেয়ার সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। মানে আমরা কমপ্লিটলি মিসেবল তো দেখিয়েছি। কমপ্লিটলি মিসেবল ধরো যখন বাইনারি সলিউশন বা ইত্যাদি নিয়ে কথাবার্তা বলেছে তখন সলিউশনগুলো হচ্ছে কমপ্লিটলি মিসেবল। আচ্ছা পার্সিয়ালি মিসেবল নিয়ে আলোচনা করেছি, ফেনার ওয়াটার সিস্টেম যখন কথাবার্তা বলেছি সেটা হচ্ছে পার্সিয়ালি মিসেবল সিস্টেম ছিল। আর ইমমিসেবল যদি হয় তাহলে সিচুয়েশনটা কেমন হবে আর কি, সেটা একটুখানি দেখতে হবে। ইমমিসেবল লিকুইড পেয়ার, এইটা নিয়ে আমাদের প্রথম আলোচনাটা হবে। আচ্ছা এইটা ইমমিসেবল লিকুইড পেয়ারের ব্যাপারটা হয়ে যাওয়ার পরে আমরা খুব ছোট করে একটুখানি আলোচনা করব, সেটা হচ্ছে বেসিক্যালি আসলে এটা কখনো এখানেও থাকে কখনো অন্য জায়গায় থাকে। সেটা হচ্ছে নাস ডিস্ট্রিবিউশন ল। আচ্ছা নাস ডিস্ট্রিবিউশন লটা আমি যেটা আগে একবার করিয়েছিলাম সেটা এখন আমি বাদ দিচ্ছি, তার আগে আর একটা জিনিস একটু করে নিই, যে ফেজ ডায়াগ্রাম ফর থ্রি কম্পোনেন্ট সিস্টেম। আমরা তো যা কিছু আলোচনা করলাম সব টু কম্পোনেন্ট সিস্টেম নিয়ে। থ্রি কম্পোনেন্ট সিস্টেম এইটা, এইটা থেকে কেমন করে থ্রি কম্পোনেন্ট সিস্টেমের তোমার কম্পোজিশনটাকে প্লট করতে হয়, হ্যাঁ সেটা একটা মানে একটা ট্রায়াঙ্গুলার প্লট আছে আর কি, সেই ট্রায়াঙ্গুলার প্লটটাকে নিয়ে ক্লিয়ার আলোচনা করতে হবে। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমি শুরুতে বলি, বলার পরে আমি কিছু প্রবলেম টবলেম নিয়ে আলোচনা করব। তারপরে আর একটা ক্লাস দিয়ে আমি মানে এটার পরে আর একটা ক্লাস আমি নেব, সেখানে ধর বিভিন্ন রকমের প্রবলেম টবলেমগুলো আলোচনা করা। হুম। আর যেহেতু এটাকে অলরেডি করেছিলাম, আচ্ছা আর একটা জিনিস বলে নিই থ্রি কম্পোনেন্টস, আর একটা হচ্ছে হেনরিস ল, এটা একটুখানি বলার দরকার আছে। হেনরিস ল, এই ছোট করে তিনটে জিনিস একটুখানি আমি বলে দিই। এবারে আমি আগের বারে যেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন, নাস ডিস্ট্রিবিউশন ল, এগুলো অলরেডি বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখো যে ওটা বলা আছে কিনা এবং সেটা তুমি বুঝতে পেরেছো কিনা। যদি তোমার অসুবিধা হয় তখন ওটাও না হয় একটুখানি বলে দেওয়া যাবে। তাহলে এই তিনটে জিনিস নিয়ে আমরা পরপর করে আলোচনা করব। তাহলে প্রথম শুরুটা করা যাক ইমমিসেবল লিকুইড পেয়ার নিয়ে। দেখো মানে যখন দুটো লিকুইডকে তুমি জাস্ট মেশানোর চেষ্টা করছো, মানে এমনিতে গ্যাসগুলোকে মেশালে আর কি আসছে রে বাবা, দেখো
গ্যাসগুলোকে যদি তুমি মেশাও, যে কোনো গ্যাসে, তারা সবসময় কমপ্লিটলি মিসেবল হয়। মানে অনেকগুলো গ্যাসকে তুমি নাও, তারা কিন্তু সবসময় কমপ্লিটলি মিসেবল হবে। বা সলিড যদি না, তারা ইউজুয়ালি ইমমিসেবল। হয়তো অ্যালয় বা অ্যামালগাম এই টাইপের কিছু স্পেশাল সিচুয়েশন আছে যেখানে সে কমপ্লিটলি মিসেবল বা হোমোজিনিয়াস হয়ে যেতে পারে, কিন্তু সেগুলো খুব রেয়ার সিচুয়েশন। এমনি সলিডগুলো ইউজুয়ালি তারা এমনিতে কোনো মানে স্পেশাল টেকনিক ব্যবহার না করলে সলিডগুলো তারা মিশতে চায় না। গ্যাসগুলো সবসময় পুরোপুরি মিশে যায়। কিন্তু লিকুইডের ক্ষেত্রে সিচুয়েশনটা বিভিন্ন রকমের হতে পারে। লিকুইডগুলো কমপ্লিটলি মিসেবল হতে পারে, লিকুইডগুলো ইমমিসেবল হতে পারে, আবার লিকুইডগুলো পার্সিয়ালি মিসেবল হতে পারে। হুম প্রথমে আমি এইভাবে শুরু করি। তাহলে লিকুইড পেয়ার, লিকুইড পেয়ার তারা কমপ্লিটলি মিসেবল হতে পারে, তারা পার্সিয়ালি মিসেবল হতে পারে, আবার তারা ইমিসেবল হতে পারে। দেখা যায় কমপ্লিটলি মিসেবল সেরকম তো প্রচুর এক্সাম্পল তুমি দেখেছো। ধরো জল, তার সঙ্গে ধরো তুমি ইথানল নিচ্ছ, তারপরে যে কোনো কম্পোজিশনই পুরোপুরি মিশে যায়। মানে তুমি জল বেশ কিছুটা নিয়ে অ্যালকোহল ঢালতে থাকছো। প্রথমে জলের পরিমাণ বেশি, অ্যালকোহলের পরিমাণ কম, ইটস সলিউশন অফ অ্যালকোহল ইন ওয়াটার। তারপরে এবার অ্যালকোহল ঢালতে অ্যালকোহলের পরিমাণটা তো অনেক বেশি হয়ে গেল, জল কম্পারেটিভলি অনেক কম হয়ে গেল, ইটস সলিউশন অফ ওয়াটার ইন অ্যালকোহল। কিন্তু সে যে যতই মেশা, মানে যেভাবেই করো না, তারা কিন্তু সবসময় কমপ্লিটলি মিসেবল থাকবে। ওই কমপ্লিটলি মিসেবল এইখানে তুমি যেসব টপিকগুলো পড়েছো, ধরো তোমার এখানে এই যে বাইনারি সলিউশন যে আলোচনাগুলো হয়েছে আর কি, বাইনারি সলিউশন অ্যান্ড রিলেটেড যে কেমিস্ট্রি আর কি, এটা এইটা সব কিন্তু এই কমপ্লিটলি মিসেবল লিকুইড পেয়ার্স নিয়ে জাস্ট করা হয়েছে। এ আর বি মেশানো হয়েছে, সব যেগুলো বলা হয়েছিল না, সেগুলো এই ধরনের সিচুয়েশন। আচ্ছা, এবারে পার্সিয়ালি মিসেবল, মানে কমপ্লিটলি মিসেবল এর ক্ষেত্রে তো কি যে কোনো কম্পোজিশন এসে হোমোজিনিয়াস সলিউশন তৈরি করে। আর পার্সিয়ালি মিসেবল যারা, তারা কি হয় না, একটা সার্টেন কম্পোজিশন আছে হোমোজিনিয়াস, কিন্তু অন্য কম্পোজিশন আছে হেটেরোজিনিয়াস হয়ে যাচ্ছে। ফেনল ওয়াটার সিস্টেম একটা পারফেক্ট এক্সাম্পল। তাহলে ওয়াটার, তার সঙ্গে ধরো ফেনল তুমি যখন দিচ্ছ, এই ফেনল ওয়াটার সিস্টেম, এটা একটা পার্সিয়ালি মিসেবল লিকুইড পেয়ার। হ্যাঁ, এবং এরা তোমাদের ফর্ম কনজুগেট সলিউশন, তার কনজুগেট সলিউশন তৈরি করে। হ্যাঁ, তো তোমার দেখেছো ধরো এই ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, সিএসটি, মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার, সলিবিলিটি টেম্পারেচার, এমএসটি, এই সব ফেনোমেননগুলো তুমি এই পার্সিয়ালি মিসেবল দেখে। আর এবারে ইমমিসেবল লিকুইড পেয়ার, এই ইমমিসেবল লিকুইড পেয়ারটা খুব অল্প করে আমাদের একটু দেখতে হবে। তার যে এক্সাম্পলগুলো আর কি, এক্সাম্পলগুলোর মধ্যে ধরো তুমি জলের সঙ্গে ধরো CCl4 দেখছো, একটা ইমমিসেবল পেয়ার তৈরি করছে। জলের সঙ্গে ক্লোরোফর্ম, তারা মিশতে পারে না, তারা ইমমিসেবল লেয়ার তৈরি করছে। জল বেনজিন, সে একটা ইমমিসেবল লেয়ার তৈরি করতে পারে। জল নাইট্রোবেনজিন, হ্যাঁ, সে একটা ইমমিসেবল পেয়ার তৈরি করে। মানে এরা সব হচ্ছে ইমমিসেবল পেয়ার তৈরি করে, মানে কোনো কম্পোজিশনে তারা মেশে না। ঠিক আছে, এটা কোনো কম্পোজিশনে কিন্তু তারা তোমার মিশে যাচ্ছে না। ঠিক আছে, এবং তারা বেসিক্যালি যখন তুমি মানে সকল সলিউশন বলছো, তারা ইন্ডিপেন্ডেন্টলি থাকে। হ্যাঁ, মানে যেটা ইম্পর্টেন্ট, যে ইমমিসেবল লিকুইডের ক্ষেত্রে
ইন কেস অফ মানে ইমমিসিবল সলিউশন তুমি ঠিক বলতে পারছো না, পার্সিয়াল ইমমিসিবল সলিউশন বা কমপ্লিট ইমমিসিবল সলিউশন। ইমমিসিবল মানে কি, তুমি যে দুটো আলাদা ফেজ তৈরি করে থাকে। তোমরা জানি না এই প্র্যাকটিক্যালগুলো করেছো কিনা, যেখানে পার্টিশন ফাংশনের প্র্যাকটিক্যালে ক্লোরোফর্মের সঙ্গে জল বা সিসিএল4 এর সঙ্গে জল বা বেঞ্জিনের সঙ্গে জল তুমি যখন নিচ্ছ, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ নিচের লেয়ারে অর্গানিক মানে ক্লোরোফর্ম বা ফেনল, ক্লোরোফর্ম বা সিসিএল4টা পুরো সেপারেট লেয়ার তৈরি করে আছে, উপরটা কিন্তু জল আলাদা করে তৈরি করে আছে। তারপর সেখানে তুমি আয়োডিন মেশালে তুমি পরিষ্কার বুঝতে পারো যে জলে আয়োডিনের সলিবিলিটি কম বলে উপরের লেয়ারটা বেশ হালকা, আর ইয়েতে ক্লোরোফর্মে বা কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের সলিবিলিটি বেশি বলে নিচের যে লেয়ারটা সেই লেয়ারটা অনেক ডিপ ভায়োলেট লেয়ার তৈরি করছে। তাহলে ইমমিসিবল লিকুইডের ক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে যে তারা ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করছে। ইন কেস অফ ইমমিসিবল liquid pair, individual liquid behaves ইন্ডিপেন্ডেন্টলি, তারা ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্টলি যদি বিহেভ করে যেটা হবে যে তাদের আলাদা করে যে কেমিক্যাল পোটেনশিয়াল থাকবে, মানে বেসিক্যালি ধরো ইমিসিবল লিকুইড পেয়ারের ক্ষেত্রে এ একটা স্পিসিস আছে, তার কেমিক্যাল পোটেনশিয়ালটা আর সে একা থাকলে যে কেমিক্যাল পোটেনশিয়াল দুটো সমান হবে। বি তার যে কেমিক্যাল পোটেনশিয়ালটা হবে, বি একা থাকলে যে কেমিক্যাল পোটেনশিয়াল তার সঙ্গে সমান। তুমি মেশাচ্ছ, মেশানোর জন্য বেসিক্যালি তোমার কিছুই পাল্টাচ্ছে না, এবং তার জন্য তোমার দেখবে এর যে সকল মানে ভেপার প্রেশারটা, ধরো ভেপার প্রেশারটা পিএটা, সেটা বেসিক্যালি সে একা থাকলে যে ভেপার প্রেশার হচ্ছে পিওর অবস্থা তার ভেপার প্রেশারের সঙ্গে সমান হবে, বা পিবিটা সেটা হচ্ছে পিবি স্টার তার সঙ্গে সমান হবে। মানে তারা ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করলে যেটা হতো না, ধরো কেমিক্যাল পোটেনশিয়ালগুলো সলিউশনে যা মানে পিওর অবস্থায় যা, সলিউশনের ক্ষেত্রে বা মিক্সারের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালগুলো পাল্টে গেছে, কেমিক্যাল পোটেনশিয়াল কমে যেত। এবং তুমি দেখেছিলে যে পিওর অবস্থায় তার যে ভেপার প্রেশার থাকে কোনো একটা ইম্পিউরিটি মেশালে তখন সলিউশন হলে ভেপার প্রেশারটা কিন্তু তার মতো করে তোমার চেঞ্জ হয়ে যেত। মানে ভেপার প্রেশার ইউজুয়ালি হচ্ছে তোমার মানে সলিউশনের ভেপার প্রেশার নির্ভর করবে, মানে ইন্ডিভিজুয়ালি ধরলে তোমার কমে যাবে, মানে ইন্ডিভিজুয়াল পিসিকের ভেপার প্রেশারটা অ্যাকচুয়ালি কমে যায়। ওই যে মানে রাউলস ল থেকে পিএ হচ্ছে তোমার এক্স ইন্টু পিএ স্টার, এক্স কিন্তু ইউজুয়ালি 0 থেকে 1 এর মধ্যে কিন্তু ভেপার প্রেশারটা কমে যাচ্ছে সেটা। কিন্তু এক্ষেত্রে যেটা হবে যে ভেপার প্রেশারে কিন্তু কোনো চেঞ্জ তোমার হবে না, ঠিক আছে। তা যদি হয় তাহলে দেন, আচ্ছা, ইফ ইউ assume that the vapor behaves ideally, ভেপারটা ধরো তো আইডিয়ালি বিহেভ করছে, দেন টোটাল ভেপার প্রেশার, রাউসটা ওবে করবে, টোটাল ভেপার প্রেশার পিটা, দেখো আমরা আগে এমনি পি সমান পিএ প্লাস পিবি লিখতাম, কারণ ভেপারে গেছে এও গেছে বিও গেছে, এর পার্সিয়াল প্রেশার পিএ, বি এর পার্সিয়াল প্রেশার গেছে পিবি, বা এর ভেপার প্রেশার পিএ, বি এর ভেপার প্রেশার গেছে পিবি হয়, পি সমান পিএ প্লাস পিবি। কিন্তু এই পার্টিকুলার কেসে যেটা হয়ে গেল, পিএটা পিএসটা আর পিবিটা হচ্ছে পিবিসটা, এইটা তো বুঝতে পারছো। এইটা হচ্ছে মূল তফাৎটা, যে এমনি বাইনারি সলিউশনের ক্ষেত্রে তুমি যখন টোটাল ভেপার প্রেশারটাকে ক্যালকুলেট করতে, সেটা হচ্ছে পি সমান পিএ প্লাস পিবি হতো, পিএটাকে তুমি এক্স এ পিএ স্টার আর পিবিটাকে এক্স বি পিবি স্টার তুমি লিখতে। কিন্তু এক্ষেত্রে এই ইমমিসিবল লিকুইড পেয়ারের ক্ষেত্রে হচ্ছে কম্পোনেন্টগুলো সে বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করছে, সেই জন্যে ওটাকে ওখানে কোনো ইন্টারাকশন হ্যানা তেনা কিছুই হচ্ছে না বেসিক্যালি। তাহলে ভেপার ফেজে এ সে পিওর অবস্থায় যাচ্ছে, বি সে পিওর অবস্থায় যাচ্ছে, এবং টোটাল ভেপার প্রেশারটা হচ্ছে পি সমান পি এ স্টার প্লাস পিবি স্টার হচ্ছে, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো নাও পি এ স্টারটা অ্যাকচুয়ালি কি হবে। পি এ স্টারটা তুমি ওয়াই এ ইন্টু টোটাল ভেপার প্রেশার লিখতে পারো, যেখানে ওয়াই এটা হচ্ছে মোল ফ্র্যাকশন ইন দ্য
ভেপার ফেজ। আচ্ছা, সেটাকে চাইলে তুমি এইরকম ভাবে লিখতে পারো, এর নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, এরকম ভাবে লিখতে পারো। মানে যেখানে তোমার Na and Nb are the number of moles of A and B in the vapor phase রেসপেক্টিভলি। তাহলে ওয়াই এটা হচ্ছে যেহেতু তোমার এর মোল ফ্র্যাকশন মানে অফ এ, মোল ফ্র্যাকশন অফ এ ইন দ্য ভেপার ফেজ। তুমি জানো যে মানে ভেপার ফেজে এ আর বি দুজন আছে, তো তাহলে একজনের পার্শিয়াল প্রেশারটা টোটাল প্রেশারের সঙ্গে সেই ভেপার ফেজের মোল ফ্র্যাকশন দিয়ে তোমাকে গুণ করতে হবে, এবং সেই মোল ফ্র্যাকশনটা হচ্ছে এনএ বাই এনএ প্লাস এন। এটা সিমিলারলি পিভি স্টারটাকে তুমি লিখতে পারবে কত, ওয়াই বি ইন্টু পি, আর ওয়াই বিটা হচ্ছে এন বি বাই এন এ প্লাস এন বি ইন্টু পি। যেখানে ওয়াই বিটা শুধু লিখে দিই, এখানে এন আর এন বি অলরেডি বলা আছে। ওয়াই বিটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বি ইন দ্য ভেপার ফেজ। এটা হচ্ছে আমি লিখি, ঠিক আছে। আচ্ছা, এবং এই দুটো ইকুয়েশন থেকে দেখো তুমি পরিষ্কার বুঝতে পারছো ক্লিয়ারলি, যদি পি এ স্টার বাই তুমি পিভি স্টারটাকে করো, সেটা কিছুই না, এ এর নাম্বার অফ মোল এবং বি এর নাম্বার অফ মোল থেকে রেশিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো থেকে তুমি যদি ভাগ করো, পি এ স্টার বাই পিভি স্টার করো, সব কেটে কুটে যাচ্ছে, কেটে গিয়ে জাস্ট এন এ বাই এন বি হয়ে গেল। এটা তাহলে পি এ স্টার বাই পিভি স্টার হয়ে যাচ্ছে এন এ বাই এন বি। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে এই এন এন বিটা কি দেখো, তাহলে পি এ স্টার বাই পিভি স্টার, তাহলে এন এটা কি হবে, মানে এর পরিমাণটাকে তুমি নাও, তাকে তার মোলার মাস দিয়ে ভাগ করে দাও, তাহলে এর নাম্বার অফ মোলস হয়ে যাবে। আর বি এর নাম্বার অফ মোলস কি হবে, বি এর পরিমাণটাকে নাও করে বি এর মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করো, তো এইটা হয়ে যাবে। এটা দেন এখান থেকে দেখো তুমি কি লিখতে পারছো, যদি তুমি ডব্লিউ এ বাই ডব্লিউ বিটাকে করো, এটা হয়ে যাচ্ছে পি এ স্টার এম এ বাই পিভি স্টার এম বি। এটা হলো ডব্লিউ এ বাই ডব্লিউ বিটা হচ্ছে তোমার পি এ স্টার এম এ বাই পিভি স্টার এম বি। একটা ইকুয়েশন তুমি পেলে, এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এটা ডব্লিউ এ ডব্লিউ বিটা হচ্ছে তোমার এটা মানে মানে এখানে এই ডব্লিউ এ ডব্লিউ বিটা কি লেখা উচিত ছিল, হোয়ার, দেখো এন এটা কি, এন এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ এ ইন দ্য ভেপার ফেজ, তাই তো। এখানে যে এন এটাকে আমি লিখেছি, এন এটা কি, নাম্বার অফ মোলস অফ এ ইন দ্য ভেপার ফেজ। তাহলে যখন তুমি এন এটাকে ডব্লিউ বাই এম এ লিখছো, সেখানে ডব্লিউ এটা কি হবে বা ডব্লিউ বিটা কি হবে, হয় ডব্লিউ এ অ্যান্ড ডব্লিউ বি আর দ্য ওয়েট অফ এ অ্যান্ড বি ইন দ্য ভেপার ফেজ respectively. W and WB are the weight of A and B in the vapor phase respectively, and Ma or Mb to the molar mass, respective molar. Ma and Mb are the molar mass of A and B in the vapor phase respectively. ঠিক আছে, এটা আচ্ছা। আচ্ছা, এবারে দেখো তুমি
এই যে ইকুয়েশনটা পেলে ডব্লিউ বাই ডব্লিউ বি ইকুয়াল টু পি এ স্টার এম এ বাই পি বি স্টার এম বি, তার মানে এই যে এ এবং বি এর মধ্যে কে অ্যাকচুয়ালি ভেপার ফেজে বেশি চলে যাচ্ছে, সেইটা তুমি এই ডব্লিউ বাই ডব্লিউ বি এই রেশিও থেকে বুঝতে পারবে। ধরো কেউ একজন মোর ভোলাটাইল, কেউ একজন লেস ভোলাটাইল, মানে দুটো তুমি স্পিসিস নিয়েছ, একজন ধরো মোর ভোলাটাইল, একজন ধরো তোমার লেস ভোলাটাইল, ঠিক আছে? তাহলে এক্সপেক্টেডটা কি? এক্সপেক্টেডটা হচ্ছে মানে যে এ যদি মোর ভোলাটাইল তার পি স্টারটা বেশি হবে, পিবি স্টারটা কম হবে, ঠিক আছে? এবার তোমার স্টিম ডিস্টিলেশনের ব্যাপারটাকে দেখো। ধরো যখন কোনো একটা লিকুইড বা কখনো কখনো সলিড ইমমিসিবল ইন ওয়াটার, তখন কি হচ্ছে, তুমি তুমি এই মানে তাদেরকে সেপারেট করতে পারো কোনো একটা অন্য নন ভোলাটাইল, মানে কি বলবো, মানে নন ভোলাটাইল মানে যে বয়লিং পয়েন্টে বেশি আর কি, হ্যাঁ, সেই ইম্পিউরিটি থেকে বা স্টিম ডিস্টিলেশন ব্যাপারটা কীরকম দেখো। মানে ধরো তুমি একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি একটা আয়োডোবেনজিন নিয়েছো, ধরো আয়োডোবেনজিন নিয়েছো, যার বয়লিং পয়েন্টটা হচ্ছে 188 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে তুমি মিক্স করছো মিক্সড উইথ ওয়াটার, যে ওয়াটারের নর্মাল বয়লিং পয়েন্ট কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু দ্য মিক্সচার বয়েলস অ্যাট 98 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে আয়োডোবেনজিন এবং ওয়াটার তুমি যখন মেশাচ্ছ, আয়োডোবেনজিন তার নর্মাল মেল্টিং পয়েন্ট, নর্মাল বয়লিং পয়েন্ট 188 ডিগ্রি, জল তার নর্মাল বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি, কিন্তু তার মিক্সচারটা তার বয়লিং পয়েন্ট হয়ে যাচ্ছে তোমার 98 ডিগ্রি। দেখো এই দুজনের থেকে সেটা হচ্ছে কম, ঠিক আছে? আচ্ছা, এবারে অ্যাট 98 ডিগ্রি সেন্টিগ্রেড, পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার, সেটা হচ্ছে তোমার 712 মিলিমিটার এইচজি, আর পার্শিয়াল প্রেশার অফ আয়োডোবেনজিন সেটা হচ্ছে তোমার 48 মিলিমিটার এইচজি। মানে খুব স্বাভাবিক, মানে এই বয়লিং পয়েন্ট থেকে তুমি বুঝতে পারছো যে আয়োডোবেনজিন লেস ভোলাটাইল দেন ওয়াটার, মানে সেখানে তার পার্শিয়াল প্রেশারটা, মানে এটা তো পরিষ্কার হচ্ছে, কারণ অ্যাজ আয়োডোবেনজিন ইজ লেস ভোলাটাইল দেন ওয়াটার, আয়োডোবেনজিন ইজ লেস ভোলাটাইল দেন ওয়াটার। এখানে অবভিয়াসলি আয়োডোবেনজিনের ভেপার প্রেশারটা, আর এটা তো পিওর অবস্থা, এটা তো ইমিসেবল লিকুইড পেঁয়াজে তৈরি করছে আর কি, তার এটা কম হচ্ছে, এটা অনেক বেশি হচ্ছে, ঠিক আছে? টোটাল ভেপার প্রেশারটা কত হচ্ছে, টোটাল মানে এটা হচ্ছে, মানে টোটাল ভেপার প্রেশারটা বলে দিন। আচ্ছা, টোটাল ভেপার প্রেশার পিটা কত হওয়া উচিত? না 760 মিলিমিটার এইচজি হবে। কারণ তুমি তো বয়লিং পয়েন্টে দেখে এই যে মিক্সারটা যে টেম্পারেচারে বয়েল করছে, সেখানে তুমি দেখছো কখন কখন বয়েলটা করে, না যখন তোমার টোটাল ভেপার প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশারের সঙ্গে সমান হয়ে যায়, তখনই তো বয়েল করে। তার মানে টোটাল ভেপার প্রেশারটা অবভিয়াসলি 760 মিলিমিটার এইচজি হবে। তার মানে যখন তুমি বয়লিং পয়েন্টে দেখছো, বয়লিং পয়েন্টে টোটাল ভেপার 760 মিলিমিটার এইচজি, তখন সে বয়েল করছে, সেটা 98 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবং এই টেম্পারেচারে জল এবং আয়োডোবেনজিনের ভেপার প্রেশার যথাক্রমে 712 মিলিমিটার এইচজি আর 48 মিলিমিটার এইচজি। আচ্ছা আচ্ছা, আরেকটা ইনফরমেশন হচ্ছে মোলার মাস অফ আয়োডোবেনজিন তোমার 204
গ্রাম পার মোল, আর মোলার মাস অফ ওয়াটার সেটা হচ্ছে তোমার 18 গ্রাম পার মোল। এই ইনফরমেশনটা আমি জাস্ট তোমার দিয়ে রাখলাম, 18 গ্রাম পার মোল। ঠিক আছে? আচ্ছা, এবারে এই ইকুয়েশনটা খেয়াল করে দেখো, তাহলে এটাকে যদি তুমি আয়োডোবেনজিন বলো আর বিটাকে যদি ওয়াটার বলো, তাহলে ওয়াট মানে ডব্লিউ ফর আয়োডোবেনজিন বাই ডব্লিউ অফ ওয়াটার, এই রেশিওটা এই ফর্মুলা থেকে কি হবে না, পিওর অবস্থা ভেপার প্রেশার ফর আয়োডোবেনজিন ইন্টু মোলার মাস অফ আয়োডোবেনজিন ডিভাইডেড বাই ভেপার প্রেশার অফ ওয়াটার ইন্টু মোলার মাস অফ ওয়াটার। মানে এখানে জাস্ট এটাকে তুমি আয়োডোবেনজিন ভাবছো আর বিটাকে ওয়াটার ভাবছো, তাহলে এইটা হলো। এবারে দেখো এখানে আয়োডোবেনজিনের পার্শিয়াল প্রেশার কত বললাম, 48 মিলিমিটার এইচজি। তার মোলার মাস কত ছিল, 204 গ্রাম পার মোল। আর জলটা হচ্ছে তার ভেপার প্রেশারটা ছিল হচ্ছে 212 মিলিমিটার এইচজি, আর তার এটা হচ্ছে 18 গ্রাম পার মোল। এই রেশিওটা হচ্ছে কত, 0.764। এইটা ঠিক আছে। তার মানে কি হচ্ছে দেখো, যে মানে যে তুমি আয়োডোবেনজিনের ভেপার প্রেশারটা প্রচণ্ড কম, কিন্তু এবং মানে ও 212 লেখা হয়ে গেছে, ও 712। এটা তাহলে দেখো, এই যে আয়োডোবেনজিন এবং ওয়াটার এই যে রেশিওটা হচ্ছে কত, মানে ভেপার ফেজে এই রেশিওটা হচ্ছে 0.764। আচ্ছা, ব্যাপারটার মানে কি বোঝার চেষ্টা করো। মানেটা হচ্ছে যেটা, যে তুমি দেখো যদি এই যে তুমি এমনিতে আয়োডোবেনজিন এবং ওয়াটার যখন তুমি নিচ্ছ, তাহলে মিক্সারকে তুমি যখন জাস্ট মানে করার চেষ্টা করবে, মানে যখন তুমি ধরো এমনি আয়োডোবেনজিন যদি তুমি আয়োডোবেনজিন দিয়ে তুমি টেম্পারেচারটা যদি 98 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও, আয়োডোবেনজিনের বয়লিং পয়েন্ট যদি 188 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এক্সপেক্টেড কি, যে আয়োডোবেনজিন ভেপার ফেজে প্রায় যাবে না বা ভীষণ কম যাবে। কিন্তু তুমি জলটাকে দিয়ে যখন তুমি সেটাকে মানে জলটাকে ইমিসিবল, জল একটা ইমিসিবল লিকুইড পেয়ার, সেটাকে মিশিয়ে যখন তুমি করছো, এবারে জল নিজে বেশ ভোলাটাইল হয়ে যাওয়ার জন্য সে ভেপার প্রেশারটা এতটা বাড়িয়ে দিচ্ছে যে টোটাল মিক্সচারটা কিন্তু তোমার অনেক কম টেম্পারেচার, কোথায় 188 ডিগ্রির বদলে তার অর্ধেক টেম্পারেচার পায় 98 ডিগ্রি সেন্টিগ্রেডে সে কিন্তু বয়েল করে যাচ্ছে, করে যে ভেপারটা তৈরি হলো, সেই ভেপারে দেখো যেটা আয়োডিন তার মলিকুলার মানে যেটা যার ভোলাটিলিটি এতটাই কম বা বয়লিং পয়েন্ট এতটাই বেশি, যার ভেপার প্রেশার ইউজুয়ালি যাওয়ার কথা ছিল না, সেই আয়োডোবেনজিন দেখো তোমার যখন জলের প্রেজেন্সে তুমি তাকে ডিস্টিল করার চেষ্টা করছো, সে দেখো যথেষ্ট বেশি প্রপোর্শনে, হ্যাঁ, সে কিন্তু ভেপার ফেজে চলে যাচ্ছে। তাহলে এই যে টেকনিকটা বেসিক্যালি স্টিম ডিস্টিলেশন। মানে মানে স্টিম ডিস্টিলেশনটা অনেক ভাবে হতে পারে। ব্যাপারটা কিরকম দেখো, মানে বেসিক্যালি স্টিম ডিস্টিলেশন কেন করে লোকে, যে হয়তো দেখা যাচ্ছে যে কোনো যাদের বয়লিং পয়েন্ট ধরো বেশ বেশি, যে সমস্ত পিসিসের বয়লিং পয়েন্ট বেশ বেশি, তাদেরকে টেম্পারেচার বাড়িয়ে তুমি যখন ভেপার করে তাকে যখন ডিস্টিল করে ফেলার চেষ্টা করছো, দেখা যাচ্ছে ওই টেম্পারেচার হয়তো স্পিসিসটা ভেঙেই যাচ্ছে, ডিকম্পোজ করে যাচ্ছে। তা তুমি তো অতখানি টেম্পারেচার বাড়াতে পারবে না। ধরো আয়োডোবেনজিন দেখা গেল 188 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেছে, দেখা গেল সে ডিকম্পোজ করে গেল, ঠিক আছে। কিন্তু তুই জলের প্রেজেন্সে যখন তুমি নিয়ে যাচ্ছ, তখন কি হচ্ছে দেখো, বয়লিং পয়েন্টটা 188 ডিগ্রির বদলে কিন্তু 98 ডিগ্রি হয়ে যাওয়ার জন্য তার অনেক কম টেম্পারেচারে বয়েল করে যে ভেপার ফেজে চলে যাচ্ছে বলে তার ডিকম্পোজ করে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে না। তাহলে এই যে স্টিম ডিস্টিলেশনটা করা হয় মূলত এই কারণে, যে তুমি জল দিয়ে তুমি যখন অ্যাজ এ হোল তুমি টেম্পারেচার বাড়ানোর চেষ্টা করছো, তখন ওভারঅল বয়লিং পয়েন্টটা এতটাই কমে যাচ্ছে, মানে এখানে স্টিমটা মানে জল ভেপোরাইজ করে যে স্টিমটা তৈরি করছে, সেই স্টিমটা ভেপার প্রেসারে সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউট করে দিচ্ছে বলে
অনেক কম টেম্পারেচারে বয়েল করে যাচ্ছে, কম টেম্পারেচারে বয়েল করে যাচ্ছে যখন ভেপার ফেজে গেল, জল তো একা যাচ্ছে না, সেটি হচ্ছে আয়োডোবেনজিনকে নিয়ে যাচ্ছে, এবং আয়োডোবেনজিনের মলিকুলার ওয়েটটা, মানে আয়োডোবেনজিনের ভেপার প্রেশার কম কিন্তু তার মলিকুলার ওয়েটটা বেশি বলে তুমি খেয়াল করে দেখো যে মানে এই রেশিওটা কিন্তু সিগনিফিক্যান্টলি হাই, 0.746। তাহলে এটাই হচ্ছে তোমার বেসিক্যালি স্টিম ডিস্টিলেশনের টেকনিক। ঠিক আছে, তাহলে এই যে টেকনিকটা, তাহলে স্টিম ডিস্টিলেশনটা তুমি এখান থেকে বুঝবে। এই যে স্টিম ডিস্টিলেশনটা তোমার এখানে বেসিক্যালি কাজে লাগলো আর কি, যে ধরো এমন একটা হলো যে ধরো মানে মানে এটা ইউজফুল কখন, যখন কোন একটা ইমমিসিবল লিকুইড তুমি নিচ্ছ যার প্রচণ্ড বেশি বয়লিং পয়েন্ট, এবং সেই বয়লিং পয়েন্টে তুমি যদি ভেপোরাইজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, ডিকম্পোজ করে যাচ্ছে। তাই যদি এমন হতো যে ইফ ইফ এ মোরাললেস non-volatile substance has very high boiling point such that it may decompose at this temperature, then such liquid can be mixed with water such that boiling point decreases significantly, boiling point decreases তোমার significantly। ঠিক আছে, এটা then the overall vapor contains a significant percentage of the less volatile liquid, and it depends on the relative vapor pressure and molecular weight। এই মলিকুলার ওয়েট এবং ভেপার প্রেশারের উপর ডিপেন্ড করে, মানে কারণ তুমি বুঝতে পারছো এই যে এখানে তো এই তাদের যে ভেপার প্রেশারের রেশিওটা এবং মোলার মাসের রেশিওটা, এই দুটো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। যে ভেপার প্রেশার ধরো 48,700 মানে 12, মানে বোঝাই যাচ্ছে যে জলের রেসপেক্টে আয়োডোবেনজিনটা কতটা কম ভোলাটাইল, কিন্তু সেটা কিছুটা কম্পেনসেটেড হয়ে যাচ্ছে কিছুতে জলের তুলনায় আয়োডোবেনজিনে তোমার মোলার মাসটা খুব বেশি বলে। হ্যাঁ, মানে দেখো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে রেশিওটা, মানে 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 যত বেশি হবে তত বেটার তোমার ডিস্টিলটা হচ্ছে। তাহলে এমনিতে ওই টেম্পারেচার পর্যন্ত যেতে গেলে আয়োডোবেনজিন হয়তো ভেঙেই যেতে পারতো, ডিকম্পোজই করে যেতে পারতো। হ্যাঁ, তুমি সেটা করতে পারতো না, কিন্তু স্টিম মিশিয়ে, মানে জল মিশিয়ে দিয়ে যখন হিট দিচ্ছ, স্টিম যখন যাচ্ছে সে অ্যাজিভ যেন তার সাথে সাথে আয়োডোবেনজিনকেও নিয়ে যাচ্ছে আর কি। তাহলে এই যে পার্সিয়ালি ইমমিসিবল লিকুইড পেয়ার, সেই কনটেক্সটে তোমার এই স্টিম ডিস্টিলেশনটা একটা ইম্পর্টেন্ট টেকনিক আছে, সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তো দেখো এই ওয়ার্কিং ফর্মুলাটা তুমি বুঝতে পারলে, এবং সেখান থেকে স্টিম ডিস্টিলেশনের ব্যাপারটা একটু তুমি বুঝলে, তাই তো? ঠিক আছে, আচ্ছা। আমি আমি তোমাকে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিকে, যে প্রবলেমটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে একবার পড়েছিল, এই প্রবলেমটা একটুখানি করছে না। বলছে when a mixture of nitrobenzene
when a mixture of nitrobenzene যার মলিকুলার ওয়েট হচ্ছে 112 না 123, 123 মানে আসলে এটা হচ্ছে তোমার 23 হচ্ছে গ্রাম পার মোলে। when a mixture of nitrobenzene and water is heated, it boils at 99.2 degree centigrade under 1 atmosphere pressure. What is the composition of distillate? আচ্ছা, given vapor pressure of water at 99 degree centigrade, 99.2 degree centigrade, is 739 মিলিমিটার এইচ। এটা তোমার বলে দেওয়া আছে, মানে তুমি বেসিক্যালি যেটা করতে বলেছে এখানে কম্পোজিশনটাকে বের করতে বলেছে, মানে ডব্লু অফ নাইট্রোবেনজিন বাই ডব্লু অফ ওয়াটার রেশিওটাকে বের করতে হবে। রেশিওটাকে বের করে সেখান থেকে তুমি জাস্ট পার্সেন্টেজটাকে করে নেবে আর কি। মানে ডব্লু এ বাই ডব্লু এ প্লাস ডব্লু বি ইন্টু 100 করে তুমি জাস্ট নাইট্রোবেনজিন কতটা আছে করে নেবে, ওয়াটারটা কতটা আছে করে নেবে। তো এই পার্টিকুলার প্রবলেমটা তুমি কষো তো দেখি। তোমাকে আমি 1 মিনিট 2 মিনিট সময় দিচ্ছি, মানে জাস্ট এই ফর্মুলায় তোমায় বসবে। দেখো এই যে ফর্মুলাটা, ডব্লু তুমি এটাকে নাইট্রোবেনজিন ভাবো আর বিটাকে হচ্ছে ওয়াটার ভাবো, তাহলে এই রেশিওটা তুমি ক্যালকুলেট করবে। তার জন্য মোলার মাস নাইট্রোবেনজিনে বলে দেওয়া আছে, জলেরটা তুমি জানো, তাহলে এম এ আর এম বি জানছো। আচ্ছা, এবারে পিএ স্টার পিবি স্টার দেখো ডিরেক্টলি বলে দেওয়া নেই, শুধু পিবি স্টারটা বলে দেওয়া আছে। পিবি স্টারটা কি বলে দেওয়া আছে? পিবি স্টারটা বলে দেওয়া 739 মিলিমিটার এইচজি। তাহলে পিএ স্টারটা কত হবে? মানে ভেপার প্রেশারটা জলের কন্ট্রিবিউশন হচ্ছে 739 মিলিমিটার এইচজি। তা নাইট্রোবেনজিনের কন্ট্রিবিউশনটা কত? দেখো বলেছে যে বয়েলটা করছে তোমার অ্যাটমসফিয়ার প্রেসারে, তার মানে কি জলের ভেপার প্রেসার এবং নাইট্রোবেনজিনের ভেপার প্রেসারের যোগফলটা হচ্ছে 760 মিলিমিটার এইচজি। তাহলে জলটা যদি ইটসেলফ 739 মিলিমিটার এইচজি হয়, তাহলে সেখান থেকে নাইট্রোবেনজিনটা 760 থেকে 439 বিয়োগ করে তুমি পেয়ে যেতে পারবে এটা, তাই না? বুঝতে পারছো? কি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোবেনজিন আর পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার, এই যোগফলটা হতে হবে 760 মিলিমিটার এইচজি। তাহলে আমার দরকার পড়বে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোবেনজিনটা, সেটা হয়ে যাবে কত? 760 মাইনাস জলেরটা বাদ দিয়ে দিচ্ছ 739 মিলিমিটার এইচজি, এটা কত হচ্ছে? 21 মিলিমিটার এইচজি। তাহলে এবারে ডব্লিউ অফ নাইট্রোবেনজিন বাই ডব্লিউ অফ ওয়াটার যদি তুমি করো, তাহলে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোবেনজিন ইন্টু মোলার মাস অফ নাইট্রোবেনজিন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ইন্টু মোলার মাস অফ ওয়াটার, এইটা তো সেটা কত হবে?
নাইট্রোবেনজিনের পার্শিয়াল প্রেশারটা হচ্ছে 21, এটা তো স্টার দিয়েও লিখতে পারো, মানে এটা পিওর অবস্থায়, এটা হচ্ছে 21 মিলিমিটার এইচজি, আর জলেরটা কত 739 মিলিমিটার এইচজি। জলের মোলার মাস 18 গ্রাম পার মোল, আর এটা হচ্ছে কত 1.3 গ্রাম পার মোল এইটা, এবং এই রেশিওটা তোমার দাঁড়াচ্ছে কত না 0.19। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোবেনজিন কত হবে তোমার বেসিক্যালি, এটা তোমার মানে বেসিক্যালি এটার সঙ্গে মানে যোগ করে বেশি নিয়ে না, মানে 0.19 এইটা বাই হচ্ছে তোমার 0.19 প্লাস 1 ইন্টু, মানে এটা মানে দেখো পার্সেন্ট নাইট্রোজেন কি নাইট্রোজেনের পরিমাণ বাই টোটাল পরিমাণটা, নাইট্রোবেনজিনের পরিমাণ বাই টোটাল পরিমাণটাকে তুমি নাও, মানে আসলে এটা দেখি নাহলে আবার সমস্যা, জায়গা নেই বলে আমি একবার লিখে দেবো ভাবছি। দেখো তুমি যদি পার্সেন্টেজ অফ নাইট্রোবেনজিন না, তাহলে সেটা কত হচ্ছে না W ফর নাইট্রোবেনজিন বাই W অফ নাইট্রোবেনজিন প্লাস W অফ ওয়াটার ইন্টু 100% হবে এটা। আর উপর নিচে তুমি ওয়াটার দিয়ে ভাগ করে দাও, W অফ নাইট্রোবেনজিন বাই W অফ ওয়াটার, মানে উপর নিচে আমি W অফ ওয়াটার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কত হবে W অফ নাইট্রোবেনজিন বাই W অফ ওয়াটার প্লাস 1 ইন্টু 100%। এটা কত বলা আছে 0.19, এটা হচ্ছে 0.19 প্লাস 1 ইন্টু 100%, এবং এই রেশিওটা তোমার বেরোবে হচ্ছে 15.9%, ঠিক আছে 15.9% এটা হচ্ছে তোমার বেরোচ্ছে। তাহলে নাইট্রোবেনজিনের কম্পোজিশনটা হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ নাইট্রোবেনজিন ইন দ্য ডিস্টিলেট, এইটা সেটা 15.9। তাহলে এবারে এইখান থেকে কোশ্চেন্স পড়লে বেসিক্যালি হচ্ছে এই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম পড়বে, বুঝতে পেরেছো? এই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম তোমার, ঠিক আছে। দেখো কারো যদি কিছু অসুবিধা হয় বলো। কারো অসুবিধা আছে কিছু? ঠিক আছে তো, গরম লাগে ফ্যানটা চালাই। আচ্ছা, নেক্সট যে ছোট টপিকটা আমরা আলোচনা করব, চলো আমরা আসি হচ্ছে হেনরিজ লতে। মানে বেসিক্যালি নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে তোমার সলিবিলিটি অফ এ গ্যাস ইন এ লিকুইড, একটা লিকুইডের গ্যাসের সলিবিলিটি, যেটা তোমার এই কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে থাকে আর কি। কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে একটা লিকুইডের মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইডকে হাই প্রেসারে সলভেল করে রাখা হয়েছে আর কি, ঠিক আছে। এবং সেই সংক্রান্ত যে লটা সেটা হচ্ছে তোমার হেনরিজ ল। রাউস ল তুমি পড়েছো? রাউস ল এবং হেনরিজ ল, এই দুটো ল হচ্ছে তোমার এই যখন আমরা ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলি সেখানে কন্টেক্সটে খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, তাহলে প্রথমে যে স্টেটমেন্টটা বিভিন্ন রকমভাবে স্টেটমেন্টটা তুমি লিখতে পারো। তাহলে এমনি হেনরিজ ল যেটা নর্মাল স্টেটমেন্ট সেটা হচ্ছে এই যে কোনো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে যে কতখানি মাসের গ্যাস, হ্যাঁ, তোমার ইউনিট মানে একটা ইউনিট ভলিউম অফ লিকুইড তাতে ডিজলভ হচ্ছে, সেইটা হচ্ছে যে প্রেশারটা অ্যাপ্লাইড হচ্ছে তার সঙ্গে প্রপোর্শনাল। মানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, দ্য মাস অফ গ্যাস ডিজলভ বাই এ ইউনিট ভলিউম অফ এ গিভেন লিকুইড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড প্রেশার। তাহলে স্টেটমেন্টটা কীরকম? হেনরিজ ল স্টেটমেন্টটা হচ্ছে যে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচারটা ফিক্স করে দিতে হবে, কারণ সলিবিলিটি অফ গ্যাস অন লিকুইড সেটা এন্ট্রপিক্যালি আনফেভারেবল বলে ওটা সাডেনলি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। তাহলে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার মাস অফ গ্যাস, এটা এম দিয়ে লিখছি, ডিজলভ ইন এ ইউনিট ভলিউম of a liquid is directly proportional to applied pressure. So that is এমটা হচ্ছে একবারে মাস অফ গ্যাস ডিজলভ ইন এ ইউনিট ভলিউম অফ লিকুইড। এই পুরোটাকে আমি এম বলছি, মানে মাস অফ গ্যাস ডিজলভ ইন এ গিভেন ভলিউম অফ এ লিকুইড, সেইটা হচ্ছে এম। মানে এমটা মানে এখানে পার ইউনিট ভলিউমটাকে আলাদা করে দেখাচ্ছে না, মানে এটা এইখানে লেখা ভালো বড়, মানে মাস অফ গ্যাস ডিজলভ ইন এ গিভেন ভলিউম অফ লিকুইড সেটা হচ্ছে এম আর কি। মানে এইটা এই মাস অফ গ্যাস ডিজলভ ইন এ গিভেন ইন এ ইউনিট ভলিউম অফ এ লিকুইড সেটা হচ্ছে এম। এমটা অ্যাকচুয়ালি তোমার প্রপোর্শনাল টু কি না প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল, অথবা এমটাকে তুমি লিখতে পারছো একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট কে ইন্টু পি। এইটা দিস ইজ দ্য হেনরিজ ল। হেনরিজ ল। আচ্ছা, এবারে এই যে লটা, এই লটাকে এটাকে অন্য ফর্মও তুমি লিখতে পারো। কি করে লিখতে পারো? ধরো তুমি এইখান থেকে যদি পিটাকে লিখতে চাও, পিটা পিটা কত হবে না 1/k ইন্টু এম, মানে কে তুমি এখানে পিটাকে লিখলে জাস্ট কেটা এখানে ভাগ হয়ে গেল 1/k ইন্টু তোমার এম হলো এটা। আচ্ছা, এবার এখানে দেখো যেটা যে তুমি এটাকে এইরকম ভাবে করতে পারো যে যদি তোমার মানে এমটা হচ্ছে মাস অফ গ্যাস ডিজলভ ইন এ ইউনিট ভলিউম অফ লিকুইড। তো তাহলে কয়টা ইউনিট মানে কয়টা গিভেন ভলিউমের মধ্যে কতখানি গ্যাস, কত মাসের গ্যাস তোমার ডিজলভ করেছে। তাহলে মাস পার ইউনিট ভলিউম হচ্ছে, তাহলে মাস পার ইউনিট ভলিউম, তাহলে মাসটা কিন্তু ইম্পর্টেন্ট, গ্যাসের মাস ইউনিট ভলিউম অফ লিকুইড। তাহলে সেখান থেকে তুমি কনসেন্ট্রেশন বলতে পারো। তুমি জাস্ট ভাবো না, যদি আজকে সোডিয়াম ক্লোরাইড হতো বা কোনো একটা সলিড তুমি কনসিডার করতে, বা একটা ইউরিয়া তুমি যদি কনসিডার করতে, তার কতখানি মাস ইউনিট ভলিউমের মধ্যে ডিজলভ হচ্ছে সেটাকে তুমি তার কনসেন্ট্রেশন বলতে। এটা এবারে কনসেন্ট্রেশনটা এখানে বেসিক্যালি মোল পার লিটারে তুমি মানে মোল পার লিটারে না করে তুমি যে গ্রাম পার লিটারে এইরকম ভাবে ভাবছো আর কি। তাহলে মানে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/kটা যেমন আছে আছে, এইখানে তুমি জাস্ট মাসটাকে লিখতে পারো k1 ইন্টু তোমার C2, যেখানে C2টাকে তুমি লিখতে পারছো কনসেন্ট্রেশন অফ গ্যাস ইন লিকুইড। তার মানে এবারে এই মাসটা যে কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল, কেন প্রপোর্শনালটা বলছি দেখো, তুমি কনসেন্ট্রেশনটা কোন ইউনিটে লিখছো দিস ইজ ইম্পর্টেন্ট। যদি তুমি কনসেন্ট্রেশনটাকে তাহলে মোল পার লিটারে লিখবে মনে করো, মোল পার লিটারে লিখবে যদি মনে করো, তাহলে যে মাস যেটা আছে তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিতে হবে। অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে তোমাকে নাম্বার অফ মোলসটাকে বের করে ফেলতে হবে, ঠিক আছে না? মানে তুমি যদি আজকে ধরো না এমনি এমনি কনসেন্ট্রেশনটা কি, কনসেন্ট্রেশন তো মোল পার লিটারে তুমি লিখতে অভ্যস্ত,
কিন্তু এখানে মাস অফ গ্যাস ডিজলভ ইন ইউনিট ভলিউম অফ লিকুইড যেটা তুমি করছো সেখানে কি বেরোতো, সেটা তো মোল পার লিটার বেরোতো না, গ্রাম পার লিটার এরকম বেরোতো। ঠিক আছে, গ্রাম পার লিটার থেকে যদি মোল পার লিটার তুমি নিয়ে যেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, একটা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হবে। অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হবে বলে আমি এটাকে জাস্ট এক্স্যাক্টলি ইকুয়াল না করে দিস ইজ প্রপোর্শনাল টু সি2 বলছি, যেখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে তোমার K1। K1টা হচ্ছে আলাদা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মানে K1টা হচ্ছে একটা তোমার, মানে এখানে কে যেমন একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেখানে এই K1টা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি এটাকে আবার এইরকম ভাবে লিখতে পারো, তাহলে 1/K হলো, এটা K1 হলো। এবারে এই কনসেন্ট্রেশনটা আবার মোল ফ্র্যাকশনের সঙ্গে প্রপোর্শনাল, মানে এইটাকে তুমি আবার লিখতে পারো আর একটা প্রপোর্শন হবে K2 ইন্টু X2 লিখলে, যেখানে X2টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন লিকুইড ফেজ। মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন লিকুইড ফেজ মানে গ্যাসটা তো লিকুইডে ডিজলভ হয়ে আছে, তার মানে ইটস এ সলিউশন। হ্যাঁ, তাই না, এটা সলিউশন হয়ে গেছে না। সলিউশনে দুটো কম্পোনেন্ট আছে, একটা গ্যাস, মানে গ্যাস মানে মানে পিওর অবস্থা হচ্ছে গ্যাস ছিল, ডিজলভ হয়ে যাওয়ার পরে ওভারঅল ফেজটা লিকুইড ফেজ তৈরি হয়ে গেছে। ধরো তুমি যখন কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড ডিজলভ হয়ে আছে, তাহলে ওভারঅলটা তো লিকুইড, লিকুইডে কার্বন ডাইঅক্সাইডের মোল ফ্র্যাকশন। হ্যাঁ, তার সঙ্গে সার্টেনলি প্রপোর্শনাল হবে যে কনসেন্ট্রেশনটা, তাহলে সেই জন্য আরেকটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি ব্যবহার করেছি এখানে, মানে K2 হচ্ছে তোমার অ্যানাদার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। অ্যানাদার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে এবারে এই যে পুরো জিনিসটাকে আমি কি করছি, একটা ওভারঅল কনস্ট্যান্ট বলছি, সেই কনস্ট্যান্টটা হলো K কিন্তু X2 বলছি। তার মানে কি করলাম দেখো, পিটাকে আমি লিখলাম K2 ইন্টু X2, মানে KH ইন্টু X2 বললাম। মানে এইটাকে কেমন করে জানো তো, এই রাউস ল যেমন করে লিখতে আমরা অভ্যস্ত, যে ভেপার প্রেশারটা মানে তোমার রাউস লতে কি হচ্ছে, সলভেন্টটা ভোলাটাইল, তাহলে সলভেন্টটা যদি ভোলাটাইল হয় তাহলে ভেপার প্রেসারে কন্ট্রিবিউট করছে বেসিক্যালি সলভেন্ট। এবারে সলিউটের প্রেজেন্সে কি হচ্ছে, ভেপার প্রেসারটা কমে টমে যাচ্ছিল, সেটা তোমার রাউস ল দিয়ে ঠিক হয়। রাউস লতে যেটা ছিল যে কোনো একটা কম্পোনেন্টের ভেপার প্রেসার যেটা ইন সলিউশন, সেটা হচ্ছে তোমার পিওর অবস্থা তার যে ভেপার প্রেসার ছিল তার সঙ্গে তার মোল ফ্র্যাকশন তুমি গুণ করছিলে। মনে আছে কিনা দেখো খেয়াল করে, পিটা হচ্ছে তোমার X1 ইন্টু P1 স্টার, এরকম আর কি। ঠিক আছে, এখানে ঠিক সেই রকম ভাবে জিনিসটাকে লেখার জন্য আমি এরকম করলাম যে আজ পিটা হচ্ছে কি, পিটা হচ্ছে প্রেসার। প্রেসার মানে কি, ভেপার ফেজে তো অবশ্যই প্রেসারটা আসবে, সেইটা সেইটা হচ্ছে কি না, তোমার সলিউটের মোল ফ্র্যাকশন ইন দ্য লিকুইড ফেজ তার সঙ্গে প্রপোর্শনাল উইথ দ্য প্রপোর্শনাল টু KH। ঠিক আছে, তাহলে রাউস এটাকে মানে হেনরিজ লটাকে তুমি অল্টারনেটিভ ফর্মে তুমি লিখতে পারো, ইকুয়াল টু KH ইন্টু X2। তাহলে দিস ইজ অ্যান alternative form of Henry's law. হেনরিজ ল, KH-টাকে বলা হয় হেনরিজ ল কনস্ট্যান্ট। এটা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট। তাহলে এইখানে কিন্তু ভেপার প্রেসারে কন্ট্রিবিউট করছে সকল সলিউটটা, মানে এখানে লিকুইডটা হচ্ছে সলভেন্ট, গ্যাসটা হচ্ছে তোমার সলিউট। তাহলে এক্ষেত্রে কিন্তু ভেপার প্রেসারে কন্ট্রিবিউট করছে, খেয়াল রেখো তুমি, সলিউটটা। রাউলস লতে ভেপার প্রেসারে কন্ট্রিবিউট করতো সলভেন্টটা, এখানে কন্ট্রিবিউট করছে হচ্ছে তোমার এটা, তোমার সলিউটটা। এটা মাথায় রাখ। আচ্ছা, এবং সেইখান থেকে তুমি যেটা করতে পারো, মানে এখানে যদি তুমি এরকম ভাবো, ধরো মানে মানে হেনরিজ ল ইনভলভ P which is the
ভেপার প্রেসার contributed by the solute. So we can write P2 টা হচ্ছে তোমার KH into X2 এরকম ভাবে লিখতে পারো, মানে সলিউটের জন্য তো কম্পোনেন্ট 2 টাকে ব্যবহার করো, আর আর সলভেন্টের জন্য মানে 1 সাফিক্সটাকে ব্যবহার করো, তাহলে এটা কিন্তু সলিউটের কন্ট্রিবিউশন, সলিউটের কন্ট্রিবিউশনের উপর এটাকে P2 বলা হচ্ছে, P2 equal to KH into X2 এটা। আচ্ছা, এবারে দেখো তুমি এখান থেকে একটা জিনিস তুমি করতে পারো যে ln P2 করলে এটা বেরোচ্ছে কত, ln KH প্লাস ln X2, এখান থেকে dln P2 বাই dln X2 করলে এটা বেরোচ্ছে কত, এটা 0 হয়ে গেল, এটা তোমার 1 বেরোলো এটা। আজ এবারে ফ্রম ডুহেম মার্গুলিস ইকুয়েশন তুমি কি জানো, এটা মনে পড়ছে কিনা দেখো, dln P1 বাই dln X1 ইকুয়াল টু dln P2 বাই dln X2 হয় এইটা, সেটা এই পার্টিকুলার 1 এর সঙ্গে সমান। তাহলে কি হচ্ছে, dln P1 টা হচ্ছে তোমার dln X1 করে ফেললাম, এটা এদিকে নিয়ে গিয়ে এবার আমি ইন্টিগ্রেট করছি তখন। আর ইন্টিগ্রেট যখন করছি তখন যখন এটা তোমার X1 টাকে তুমি 1 বলছো তখন একটা পিওর সলভেন্ট হয়ে গেল। পিওর সলভেন্টের জন্য ভেপার প্রেসারটা তখন P1 টাকে তুমি লিখবে কত, P1 স্টার লিখবে। আর যখন সলভেন্টের মোল ফ্যাক্টর X1 তখন তোমার P1 টাকে তুমি জাস্ট P1ই লিখলে। তাহলে এখানে করলে কি হবে, ln P1 বাই P1 স্টার এটা হয়ে যাচ্ছে কত, ln X1, সেখান থেকে P1 বাই P1 স্টারটা হয়ে গেল X1, অথবা P1 টা হয়ে গেল X1 ইন্টু P1 স্টার। দেখো, দিস ইজ নাথিং বাট দ্য রাউলস ল, দিস ইজ দ্য রাউলস ল। তার মানে কি হচ্ছে যে হেনরিজ ল ফর দ্য সলিউট, সেইটা থেকে তুমি বেসিক্যালি রাউলস ল ফর দ্য সলভেন্ট তুমি নিয়ে চলে আসতে পারছো। মানে এটা যেটা করা হলো সেটা হচ্ছে তুমি স্টার্ট করলে হেনরিজ ল ফর দ্য সলিউট, সেখান থেকে তুমি রাউলস ল ফর দ্য সলভেন্টে চলে যাবে। আসলে এই জন্য যখন আইডিয়াল সলিউশন লোকে ডিফাইন করে না, আইডিয়াল সলিউশন ডিফাইন করার সময় এরকম ভাবে আমরা যখন আইডিয়াল সলিউশন ডিফাইন করেছিলাম তখন হেনরিজ ল জানতাম না, তখন রাউলস ল দিয়ে আমি আইডিয়াল সলিউশন ডিফাইন করেছিলাম এইরকম ভাবে যে যে কোনো কম্পোজিশনে আইডিয়াল সলিউশন হলে রাউলস লটা ওবে করবে। তাহলে এখন যদি হেনরিজ ল তুমি শিখে গেছো, তাহলে তুমি বলতে পারো যে আইডিয়াল সলিউশন হচ্ছে সেইটা যে যে কোনো কম্পোজিশনে সলভেন্টটা রাউলস ল ওবে করবে এবং সলিউটটা হেনরিজ ল ওবে করবে। মানে এখান থেকে তুমি এই একটা কনক্লুশনে আসতে পারছো যে করার মানে মানে ইফ এ বা এইভাবে না করে ইন এ সলিউশন বা ইন অ্যান আইডিয়াল সলিউশন, in an ideal solution Rice law for the solvent and Henry's law for the solute are obeyed in all compositions. In ideal solution, Raoult's law for the solvent and Henry's law for the solute are obeyed in all compositions. ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, তুমি এই হেনরিজ ল যেটা লিখলে
এই যে এখানে মানে যে কোনো জায়গা থেকে তুমি স্টার্ট করো, ধরো মানে আমি আগেরটা থেকে যদি বলি, তোমার ফ্রম হেনরিজ ল পিটা কি ছিল না, সেটা এমটা কি ছিল, মানে প্রথম যে ভার্সানটা হেনরিজ ল, এমটা ছিল একটা কে ইন্টু পি এরকম ছিল তো। তাই এটা আমি কি করছি দেখো, এটা তুমি পি বাই এমটাকে করো বা এম বাই পিটাকে করো, জানো এই মান। ঠিক আছে, মানে এটা এম বাই পিটা হচ্ছে কে এর সঙ্গে সমান হলো। আচ্ছা এবারে দেখো, একটু আগে যেটা আমি করে গিয়েছিলাম, এই এমটাকে আমি বলেছিলাম একটা যেটা তোমার মানে গ্যাসের কনসেন্ট্রেশন ইন দ্য লিকুইড ফেজ, সেটাকে তুমি সি2 ভাবি, সেটা সেটা হচ্ছে সি2 সঙ্গে, মানে এটাকে তুমি কে1 ইন্টু সি2 লিখতে পারো এমটাকে। আর এবারে পিটা কি, পিটা হচ্ছে গ্যাসের প্রেশার। আচ্ছা, মানে এই যে প্রেশারটা যখন তুমি করছো দেখো খেয়াল করে, সেটা হচ্ছে তোমার মানে এতে আহ, মানে মানে ধরো এটা কি বলবো, এটা হচ্ছে তোমার প্রেশারটাকে তুমি দেখো মানে মানে যদি আমি ধরে নিই যে ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য গ্যাস বিহেভস আইডিয়ালি, তখন এই প্রেশারটাকে তুমি লিখতে পারো C1 × RT, এইরকম মানে P = CRT। আর এখানে C1 হচ্ছে কনসেন্ট্রেশন ইন গ্যাস ফেজ, মানে যেখানে C1টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন গ্যাস ফেজ। মানে আমি এটাকে মানে যদিও সলভেন্টের কনসেন্ট্রেশন মানে সলভেন্টের জন্য আমি ওয়ান সাফিক্সটাকে ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে একটুখানি খেয়াল করো, এখানে মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার এইখানে যখন তুমি C2টাকে লিখলে, C2টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন লিকুইড ফেজ, অর্থাৎ যে পার্টটা ডিজলভ করে গেছে সেই কনসেন্ট্রেশন হচ্ছে C2, মানে কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন লিকুইড ফেজ। আচ্ছা নাম করে বললে তোমার হয়তো সুবিধা হতো, ধরো কোন একটা পার্টিকুলার গ্যাস কার্বন ডাইঅক্সাইড জলে ডিজলভ করছে, মানে কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন লিকুইড ফেজ সেটা হচ্ছে C2, আর কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন গ্যাস ফেজ সেটা হচ্ছে C1। মানে তুমি যখন ওই যে এর বোতল খুললেই, তোমার কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে একটা হুস করে একটা গ্যাস বেরিয়ে যায় না, তার মানে দেখি, তার মানে হচ্ছে যে যদি তোমার কন্টেনারটার মধ্যে কিছুটা পোর্শন ফাঁকা থাকে, তাহলে সেই জায়গায় কোনো একটা গ্যাস অলরেডি ছিল, সেইটা বেরোচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম প্রেশারটাকে কমিয়ে ফেললে যতখানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাকচুয়ালি জলে ডিজলভ করেছিল, আর এবারে তোমার মানে মুখটাকে যখন খুলে ফেলছো তুমি, এক্সটার্নাল প্রেশারটা যখন তোমার কমে যাচ্ছে, তখন কি হচ্ছে সলিবিলিটিটা কমে যাচ্ছে, কারণ প্রেশারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে সলিবিলিটিটা। ফলে সলিবিলিটিটা কমে যাওয়ার জন্য হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ডিজলভ হয়েছিল, সে ডিজলভ হওয়া অবস্থা থেকে সে বেসিক্যালি বেরিয়ে এলো। তার মানে বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড তোমার দুটো ফেজে আছে, একটা হচ্ছে গ্যাস ফেজে কিছুটা কার্বন ডাইঅক্সাইড আছে, আর লিকুইড ফেজে কিছুটা কার্বন ডাইঅক্সাইড আছে। C2টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন লিকুইড ফেজ, আর C1 হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইন গ্যাস ফেজ। তাহলে গ্যাস ফেজটা গ্যাসটা যেহেতু তোমার আইডিয়াল গ্যাসের ইকুয়েশন স্টেট ওবে করলে P = CRT হয়, তাহলে P = C1RT তুমি লিখলে, আরটি লিখলে। আর এমটা যেটা আমি বললাম যে কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন লিকুইড ফেজ, সেটা কিন্তু তোমার C2 হয়, তাহলে এমটা হচ্ছে তার সঙ্গে প্রপোর্শনাল, K1C2/C1RT, এটা হয়ে যাচ্ছে তোমার কে হয়ে যাচ্ছে। এইখান থেকে খেয়াল করে দেখো C2/C1 যখন তুমি লিখবে, তখন সেটা হয়ে যাচ্ছে RT × K/K1। এইটাকে তুমি ডি ভাবো, এটা একটা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট টেম্পারেচার। তার মানে কি হচ্ছে দেখো, যে C2/C1 = D বা KD লেখো,
মানে নাস ডিস্ট্রিবিউশনটাকে কেডি লেখা হয়, মানে পার্টিশন কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে কে ডি লিখতে, এটা কেডি হলো এটা। তবে এটা দাঁড়াচ্ছে যে, যেটা দাঁড়াচ্ছে অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার রেশিও অফ concentration ratio of concentration of the gas in liquid phase to the gas phase is constant, ঠিক আছে? তো দেখো this is the mass distribution law। মানে নাস ডিস্ট্রিবিউশন লাতে ধরো তুমি আয়োডিনকে তুমি ডিজলভ করছো, আয়োডিন CCl4ও ডিজলভ হতে পারে, জলেতেও ডিজলভ হতে পারে। তুমি কি বলছো, আয়োডিনের কনসেন্ট্রেশনটা ইন CCl4 মিডিয়াম বাই আয়োডিনের কনসেন্ট্রেশন ইন ওয়াটার মিডিয়াম, এই যে রেশিওটা কনস্ট্যান্ট, সেটা তো মাস ডিস্ট্রিবিউশন ল। এখানে ওই আয়োডিন ওই সলিডটা না হয়, এখানে তুমি শুধু একটা গ্যাস নিয়েছো, সেই গ্যাসটা ভেপার ফেজেও থাকছে, সেই গ্যাসটা তোমার লিকুইড ফেজেও থাকছে। তাহলে গ্যাসের কনসেন্ট্রেশনটা ইন দ্য লিকুইড ফেজ বা কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন ইন দ্য লিকুইড ফেজ বা কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন ইন দ্য ভেপার ফেজ, এই যে রেশিওটা এটা কনস্ট্যান্ট। তাহলে এই কেডিটা হচ্ছে তোমার পার্টিশন বা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট, মানে কেডিটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট বা পার্টিশন কোফিসিয়েন্ট। আর এই যে লয়ের ফর্মটা সেটাই হচ্ছে তোমার মাস ডিস্ট্রিবিউশন ল। তো ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট অফ পার্টিশন কোফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে এইটা যেটা হলো, এইটা হচ্ছে তুমি হেনরির ল থেকে, হেনরির ল থেকে মাস ডিস্ট্রিবিউশন লটাকে তুমি এনে দেবে। তো দেখো এইখান থেকে মোটামুটি এইটুকু করলেই তোমার চলে। তাহলে হেনরির ল তার স্টেটমেন্টটা তুমি জানলে, হেনরির ল কনস্ট্যান্ট তার মানেটা তুমি বুঝলে। তারপর হচ্ছে যে ডুয়েল মার্গুলিস ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে হেনরিজ ল থেকে রাউলস ল, রাউলস ল থেকে হেনরিজ ল কেমন করে তুমি আসতে পারো। হেনরিজ লটা হচ্ছে সলিউটের জন্য আর রাউলস লটা হচ্ছে সলভেন্টের জন্য। তাহলে হেনরিজ অফ ফর দ্য সলিউট সেটা কেমন করে রাউলস অফ ফর দ্য সলভেন্টে নিয়ে যায়, আর ভাইস ভার্সা, সেটাকে করা হলো। এবং সেখান থেকে আইডিয়াল সলিউশন ইন টার্মস অফ হেনরিজ ল তুমি কেমন করে লিখবে সেটাকে বললাম। আর হেনরিজ ল থেকে তুমি কেমন করে মাস ডিস্ট্রিবিউশনটাতে যেতে পারো আর কি। এই পার্টিকুলার জায়গাটা তুমি একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো এটুকু জায়গা? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা জিনিস করব ছোট করে। সেটা হচ্ছে যে ফেজ ডায়াগ্রাম বা থ্রি কম্পোনেন্ট সিস্টেম, সেখান থেকে একটা ট্রায়াঙ্গুলার প্লটের ব্যাপার আছে। মানে এটা বিএসসিতে সেই প্র্যাকটিক্যালটা নেই, এমএসসি প্র্যাকটিক্যালে কিন্তু তোমার ওই থ্রি কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম তার অ্যানালিসিস আছে আর কি, সেটা একটুখানি করার দরকার পড়ে। তাহলে আমরা মানে জাস্ট একটা ট্রায়াঙ্গুলার প্লট বলে একটা পার্টিকুলার প্লট হয় আর কি, সেই প্লটগুলো কেমন করে করতে হয় সেটা একটুখানি জাস্ট দেখার দরকার। মানে হাউ টু ড্র থ্রি কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম বা ট্রায়াঙ্গুলার প্লট, সেটা একটুখানি দেখে নেব। আচ্ছা, তাহলে নেক্সট যেটা করছি সেটা হচ্ছে থ্রি কম্পোনেন্ট সিস্টেম। থ্রি কম্পোনেন্ট সিস্টেম, দেখো একটা থ্রি কম্পোনেন্ট সিস্টেম নিয়ে যখন তুমি কথাবার্তা বলছো, তখন ফেজ রুলটা একটুখানি দেখি। ফেজ রুলটা এফ ইকুয়াল টু যেহেতু তোমার সি মাইনাস পি প্লাস টু, এটা এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু, তাহলে এখানে তোমার বলে দিচ্ছে কি কম্পোনেন্টের সংখ্যা তোমার তিনটে, মাইনাস পি প্লাস টু, এটা বেসিক্যালি ফাইভ মাইনাস পি হলো, ফাইভ মাইনাস পি।
আচ্ছা, এবারে যখন তিনজনে মিশে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করবে, মানে when all the three species mix together to form a single homogeneous solution, then ফেজ হয়ে যাবে একটা অ্যান্ড এফটা হয়ে যাবে তোমার 4 মাইনাস 1, সরি 5 মাইনাস 1 অর্থাৎ 4। 5 মাইনাস 1 ইকুয়াল টু 4 হয়ে যাবে। তার মানে তোমার তখন ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু 4 হতে পারে। আচ্ছা, এই চারটের মধ্যে এটা কারা কারা? একটা হচ্ছে টেম্পারেচার, কারেন্টলি, একটা হচ্ছে প্রেশার, এটা, আর দুটো কনসেন্ট্রেশন থাকবে, তাহলে 2 কনসেন্ট্রেশন টার্মস। আর তিনটে স্পিসিস আছে, তিনটে স্পিসিসের মধ্যে দুটো কনসেন্ট্রেশন পর্যন্ত তুমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি এরকম হয়ে যায় when two phases are in mutual equilibrium, হ্যাঁ, যে তোমার দুটো ফেজ যদি মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকে, তখন পিটা হয়ে যাচ্ছে তোমার 2 অ্যান্ড এফটা হয়ে যাচ্ছে 5 মাইনাস 2 ইকুয়াল টু তোমার 3। তাই তিনটের মধ্যে তুমি টেম্পারেচার প্রেশারটাকে চেঞ্জ করতে পারলে একটা কনসেন্ট্রেশন টার্মকে তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে। এই তিনটে কারা কারা? না, একটা হচ্ছে তোমার টেম্পারেচার, একটা হচ্ছে প্রেশার, আর একটা হচ্ছে অনলি ওয়ান কনসেন্ট্রেশন। এটা, আর যখন তিনটে ফেজ মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকবে, when three phases are in মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, তখন পিটা হয়ে গেল তোমার 3 অ্যান্ড এফটা হয়ে যাচ্ছে তোমার 5 মাইনাস 3 ইকুয়াল টু 2। তখন আর কোনো কম্পোজিশনকে তুমি ভ্যারি করতে পারবে না। হ্যাঁ, তখন এই দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাবে। তোমার একটা হচ্ছে তোমার টেম্পারেচার, আর একটা হচ্ছে তোমার প্রেশার। ঠিক আছে? এটা প্রথমে ফেজ রুলটাকে তুমি কেমন করে ব্যবহার করছো সেটা তুমি দেখলে আর কি। তোমার বেসিক্যালি মানে যখন এই ধরনের থ্রি কম্পোনেন্ট সিস্টেম কনসিডার করে তিনজনে হোমোজিনিয়াস সলিউশন তৈরি করতে পারে। আচ্ছা, তোমার দুটো এটা টু ফেজ সিস্টেম তৈরি করতে পারে, অথবা এটা হতে পারে হচ্ছে তোমার মানে তিনটে ফেজ এক্সিস্ট করলো আর কি, এবং তারা পারস্পরিক ইকুইলিব্রিয়ামের মধ্যে রইল। আচ্ছা, তাহলে মানে ওয়ার্স্ট পসিবল সিচুয়েশন যেটা হচ্ছে, বা মানে ওয়ার্স্ট পসিবল মানে আমি বলছি যে সবচেয়ে কমপ্লিকেটেড সিচুয়েশন যেটা হচ্ছে যে তোমার যখন তোমার এই প্রথম যে সিচুয়েশনটা আর কি, তারা যখন হোমোজিনিয়াস সলিউশন তৈরি করে ফেললো, তখন তোমার দুটো কনসেন্ট্রেশনটা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করবে, এবং এই যে তিনটে নিচে যে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করবে, সেই হোমোজিনিয়াস সলিউশনের কনসেন্ট্রেশনগুলো গ্রাফিক্যালি কেমন করে দেখাবে। দেখো, যখন তুমি টু কম্পোনেন্ট সিস্টেম কনসিডার করেছিলে, টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে কি হয়েছিল, আমি একটা স্কোয়ার এঁকেছিলাম, যেখানে মানে ধরো টু কম্পোনেন্ট সিস্টেম, টু কম্পোনেন্ট সিস্টেমে যখন তুমি যে কোনো একটা ফেজ ডায়াগ্রাম আঁকতে, তখন এইরকম একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের মতো তুমি এঁকে নিতে, আর এইখানে তুমি পিওর এটাকে নিতে, আর এখানে তুমি পিওর বিটাকে নিতে। মানে ব্যাপারটা কি হচ্ছে যে পিওর এটা মানে হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে এখানে 1, এক্স বিটা হচ্ছে তোমার 0। যখন পিওর এ তুমি বলছো, তখন এক্স এটা হচ্ছে 1, এক্স বিটা হচ্ছে 0। যখন পিওর বি বলছো, এক্স এটা হচ্ছে 0, এক্স বিটা হচ্ছে 1, এই তো।
আর এবারে দেখো তুমি যেটা করছো যে এই মানে মানে এদিক থেকে যখন এদিকে আস্তে আস্তে যাচ্ছ, ধরো ধরো জাস্ট এক সেকেন্ড, ধরো 1 2 4 5 6 7 8 9 10, ধরো এটা। এবারে দেখো তুমি এখান থেকে যদি এক্স বিটাকে দেখো, তাহলে এক্স বিটা হচ্ছে তোমার এদিক থেকে এদিকে বাড়ছে, আর এক্স এটা হচ্ছে তোমার এদিক থেকে এদিকে বাড়ছে। এবারে এইখানে যদি বাঁদিক থেকে ডান দিকে এইটা ধরো মানে 0.1 0.2 0.3 এরকম ভাবে যাও, তাহলে এখানে দুটো অ্যাক্সিস থাকছে, তাহলে একটা হচ্ছে এক্স বিটা এই 0 থেকে শুরু করে 0.1 0.2 0.3 করে এদিক থেকে এদিকে বাড়ছে, আর এক্স এটা এদিক থেকে তোমার এদিকে বাড়ছে। ধরো তুমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এই পার্টিকুলার পয়েন্টে তুমি দেখছো, এই পার্টিকুলার পয়েন্টে যখন দেখছো এদিক থেকে ক ঘর গেছে, তোমার 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর যদি যাচ্ছে, যখন তোমার এক্স বিটা হয়ে গেল তখন এই পার্টিকুলার পয়েন্টে এক্স বিটা হয়ে যাচ্ছে 0.4, আর এক্স এটা হয়ে যাচ্ছে 0.6। এই পার্টিকুলার পয়েন্টে দেখো এক্স বিটা হচ্ছে তোমার 0.4 আর এক্স এটা হচ্ছে তোমার 0.6। তার মানে কি হচ্ছে যে ধরো পিওর মানে বি এর কম্পোজিশন পেতে গেলে কি করতে হচ্ছে, পিওর বি এর ঠিক উল্টো দিকে চলে যাও, করে দেখো ক ঘর যাচ্ছ। আর এর কম্পোজিশন পেতে গেলে তোমাকে কি হচ্ছে, পিওর এর ঠিক উল্টো দিকে চলে যাও, দেখো তুমি ক ঘর আসছো। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে কম্পোজিশন যে এক্স বিটা 0.4 আর এক্স এটা 0.6 তুমি কোথা থেকে পেলে, না পিওর এ তার একদম উল্টো দিকে চলে যায়, যেখানে বেসিক্যালি এটা তোমার জিরো আছে, এখানে পিওর বি আছে মানে এটা তোমার জিরো আছে। সেক্ষেত্রে যদি ক ঘর এলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, সেখানে এক্স এটা হচ্ছে 0.6। আর বি এর মোল ফ্র্যাকশন পেতে গেলে তোমাকে কি করতে হচ্ছে, যে পিওর বি এর ঠিক অপোজিট সাইডে চলে যাও, যেখানে বি বেসিক্যালি তোমার জিরো, সেখান থেকে ক ঘর যাচ্ছ, হ্যাঁ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, সেই মতো করে এই পার্টিকুলার পয়েন্টে কম্পোজিশন তুমি পেলে। এটা হচ্ছে টু কম্পোনেন্ট সিস্টেমের জন্য। টু কম্পোনেন্ট সিস্টেমের জন্য এই একটা অ্যাক্সিসকে তুমি বেসিক্যালি ব্যবহার করছো দুটো মোল ফ্র্যাকশনই বোঝানোর জন্য। তুমি জাস্ট এর মোল ফ্র্যাকশন বোঝানোর জন্য পিওর এ তে উল্টো সাইডে চলে যাও, করে ক ঘর আসছো দেখো, আর বি এর মোল ফ্র্যাকশন পেতে গেলে বি এর ঠিক উল্টো সাইডে এসে দেখো ক ঘর যাচ্ছে। সেই মতো করে টু কম্পোনেন্ট সিস্টেমে তুমি এটাকে বের করে ফেলতে পারলে, তোমার মানে কম্পোজিশনটা এই ছবিতে দেখাতে পারলে, ঠিক আছে। এবং এক্ষেত্রে এই সুবিধাটা আছে যে এক্স এ প্লাস এক্স বি যেহেতু ওয়ান, যে কোনো একটা পেলে তুমি অন্যটা অটোমেটিক্যালি তুমি বের করতে পারছো। আর এবারে তুমি এর বদলে যদি তুমি একটা থ্রি কম্পোনেন্ট সিস্টেমে আসো, থ্রি কম্পোনেন্ট সিস্টেমে যে ছবিটা দিয়ে অ্যাকচুয়ালি কম্পোজিশনটাকে বোঝানো যায়, তাহলে জাস্ট আমি এখানে প্রথমে লিখি যে কম্পোজিশন অফ অল দ্য থ্রি স্পিসিস ইন এ থ্রি কম্পোনেন্ট সিস্টেম can be expressed in a triangular plot, হুম, যাকে বলা হয় হ্যাঁ রুজবুম প্লট। রুজবুম প্লট, কারণ তিনি এটা সাজেস্ট করেছেন, ঠিক আছে। আর ব্যাপারটা কিরকম ওখানে বোঝো, তাহলে প্রথমে তুমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেখো, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা, ঠিক আছে। এবার এখানে তুমি এই প্রত্যেকটা সাইডের প্যারালাল আমি 10 ভাগই ভাগ করছি,
10টা ভাগ করলাম। আর এখানেও ঠিক একই রকম ভাবে আমার একটু বাজে হলো, কিন্তু যাকে মানে সমান সমান হয়নি, মানে এদিকে এ হলো আর এদিকেও ঠিক একই রকম করে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করো না, একদম পুরো এই পয়েন্টে পয়েন্টে কিন্তু যাবে এটা। হ্যাঁ, আমার হয়তো আমি তো মানে এমনি রাফলি আঁকছি, আমার তো হাত কাঁপছে টাপছে, বুঝতেই পারছো। এটা সুন্দর করে আঁকলে একদম পুরো পয়েন্টে পয়েন্টে আসছে। আমার এই সাইডটা সমান সমান হয়নি বলে একটুখানি বাজে হচ্ছে। ঠিক আছে, প্রথমে এরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে এরকম তুমি ভাগটাকে করো। তাহলে এবারে ভার্টেক্স গুলোকে লেখো এ, বি আর সি। দেখো এ মানে হচ্ছে এটা পিওর এ আছে, এখানে পিওর বি আছে, এখানে পিওর সি আছে। এটা হচ্ছে পিওর, এখানে যেমন পিওর এ এখানে আর পিওর বি এখানে লিখেছিলাম না, এটা হচ্ছে এ মানে হচ্ছে এখানে পিওর এ, পিওর এ আছে। এখানে বি মানে হচ্ছে তোমার বেসিক্যালি পিওর বি আছে। এখানে সি মানে হচ্ছে তোমার পিওর সি আছে। আচ্ছা, এবারে এর যে উল্টো দিকটায়, এর উল্টো দিকে অ্যালং দ্য বিসি লাইন এর মোল ফ্র্যাকশন হচ্ছে 0। যেমন দেখো এই যে এর ঠিক উল্টো দিকে বি এর মোল ফ্র্যাকশন 0 হয় না, তোমার ঠিক এরকম হবে এর ঠিক উল্টো দিকের সাইডটা অ্যালং বিসি, তাহলে অ্যালং বিসি তোমার মোল ফ্র্যাকশন অফ এ হচ্ছে 0। ঠিক একই রকম বি এর উল্টো দিকে অ্যালং এসি কি হবে, মোল ফ্র্যাকশন অফ বিটা তোমার 0 হবে। আর সি এর উল্টো দিকে অ্যালং এ বি কি হবে, মোল ফ্র্যাকশন অফ সি ইজ 0। মানে এখানে দেখো এর ঠিক উল্টো দিকে এর মোল ফ্র্যাকশন 0, বি এর ঠিক উল্টো দিকে বি এর মোল ফ্র্যাকশন 0। ঠিক এখানে এর ঠিক উল্টো দিকে যে সাইড অ্যালং বিসি এর মোল ফ্র্যাকশন 0, বি এর ঠিক উল্টো দিকে তোমার বি এর মোল ফ্র্যাকশন 0, আর সি এর ঠিক উল্টো দিকে সি এর মোল ফ্র্যাকশন 0। এটা হচ্ছে প্রথম জিনিসটা তুমি মাথায় রাখবে। ঠিক আছে, এটা। আর এবারে ধরো তুমি যদি এই এইখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করো, ধরো আমি এরকম বলছি, ধরো এই একটা পার্টিকুলার পয়েন্ট ধরো, তাহলে এটা হচ্ছে x1 পয়েন্ট। তাহলে x1 যদি তুমি কনসিডার করো, তাহলে এখানে কি হচ্ছে, x1 এ এর মোল ফ্র্যাকশন তো 0, তো বি এর মোল ফ্র্যাকশন কি হবে, বি এর উল্টো দিকে চলে যাও, বি এর উল্টো দিকে চলে গেলে 1 2 3 4 5 6, তাহলে বি এর মোল ফ্র্যাকশন 0.6, আর সি এর মোল ফ্র্যাকশনটা কেমন হবে না 0.4। মানে এই বরাবর এর মোল ফ্র্যাকশনটা 0, বাকিটা হচ্ছে এইটার মতো। কোন একটা পার্টিকুলার পয়েন্ট যদি তুমি কনসিডার করো, এখানে যেমন এর উল্টো দিকে চলে যাও কত পয়েন্ট আসছে দেখো, বি এর উল্টো দিকে চলে যাও কত পয়েন্ট আসছে দেখো। তুমি বেসিক্যালি কি হচ্ছে, বি এর উল্টো দিকে মানে এই লাইন বরাবর হচ্ছে বি এর মোল ফ্র্যাকশন 0 ছিল, যত তুমি এই বি এর কাছাকাছি আসবে তত বি এর মোল ফ্র্যাকশন বাড়বে। তাহলে বি এর মোল ফ্র্যাকশন কত, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর হলো, মানে হচ্ছে 0.6 হলো। আর সি এর ঠিক উল্টো দিকে অ্যালং দ্য এ বি সি এর মোল ফ্র্যাকশন 0 ছিল, তাহলে বি থেকে তুমি আস্তে আস্তে এগো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে সি এর মোল ফ্র্যাকশন হলো 0.4। এটা ঠিক একই রকম ভাবে তুমি ধরো এইখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করলে, ধরো এই কার্ভের উপরে কোন একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করলে, x2 ধরো কনসিডার করলে, x2 পয়েন্টে বি এর মোল ফ্র্যাকশনটা 0 হবে, এর মোল ফ্র্যাকশন এর উল্টো দিকে চলে যাও 1 2 3 4 5, মানে তুমি যদি 1 x2 দেখো,
অ্যাট x2 তোমার বি এর মোল ফ্র্যাকশনটা এখানে 0, কারণ এটা বি এর অপোজিট দিকে আছে। তাহলে এ এর মোল ফ্র্যাকশন আছে এ যেখানে উল্টো দিকে চলে যায় করে 5 ঘর, আর সি এর মোল ফ্র্যাকশন সি এর ঠিক উল্টো দিকে চলে যায় করে তুমি এসো। তার মানে এখানে এক্স এটাও হয়ে গেল তোমার 0.5, আর এক্স সিটা হয়ে গেল ধরো 0.5। এটা আর একটা পয়েন্ট ধরো এই লাইনের উপরে এবি লাইনের উপরে একটা পয়েন্ট ধরো কনসিডার করতে, এই পয়েন্টটা কনসিডার করতে ধরে নাও এটা এক্স3 পয়েন্ট। এক্স3 পয়েন্টে সি এর মোল ফ্র্যাকশন 0। আচ্ছা তোমরা নিজেরা বলো তো কেউ, এই এক্স3 পয়েন্টে সি এর মোল ফ্র্যাকশন 0 আর এ এবং বি এর মোল ফ্র্যাকশন কত হবে বলো? বি এর মোল ফ্র্যাকশন 0.2, বি এর মোল ফ্র্যাকশন 0.2, হ্যাঁ, আর এর মোল ফ্র্যাকশন 0.8। একদমই ঠিক বলেছো। তাহলে এটা হচ্ছে অ্যাট x3 এর মোল ফ্র্যাকশন 0.8, বি এর মোল ফ্র্যাকশন 0.2, আর সি এর মোল ফ্র্যাকশন হচ্ছে 0। তার মানে বুঝতে পারছো যে এই যে প্রথম কথা হচ্ছে যে মানে এই যে ভার্টেক্স গুলোতে মানে মানে এখানে আসলে যেটা এ পয়েন্টে এটা পিওর এ, মানে পিওর এ মানে হচ্ছে এ এর মোল ফ্র্যাকশন 1, বি এর মোল ফ্র্যাকশন 0, সি এর মোল ফ্র্যাকশন 0। বি পয়েন্টটা হচ্ছে তোমার এর মোল ফ্র্যাকশন 0, বি এর মোল ফ্র্যাকশন 1, সি এর মোল ফ্র্যাকশন 0। আর সি পয়েন্টটা হচ্ছে এর মোল ফ্র্যাকশন 0, বি এর মোল ফ্র্যাকশন 0, আর সি এর মোল ফ্র্যাকশন 1। তার মানে তিনটে ভার্টেক্সে কি হচ্ছে তুমি দেখলে, একদম সাইড গুলোতে কি হচ্ছে তুমি দেখলে। আর এবারে তুমি চলে এসো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরে নাও এই পার্টিকুলার পয়েন্টটা ধরে নাও তোমার এই এই পার্টিকুলার পয়েন্টটা ধরো কনসিডার করছি, যে পয়েন্টটার নাম দাও তোমার x4, ঠিক আছে? তাহলে x4 পয়েন্টে কম্পোজিশনটা কি হবে, x4 পয়েন্টে কম্পোজিশনটা কি হবে একটু ভালো করে দেখো। দেখো এর উল্টো দিকের যে বিসি যে প্যারালাল বিসি যে লাইনটা সেখানে এর মোল ফ্র্যাকশন 0, তো এবার এখান থেকে এই প্যারালাল লাইনগুলো টেনে 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 তুমি এ পর্যন্ত যাচ্ছ। তার মানে কি যতগুলো লাইন তুমি শিফট করলে তার মোল ফ্র্যাকশন পয়েন্ট তত। এখানে কত হচ্ছে এই বিসি লাইনে এর মোল ফ্র্যাকশনটা 0, তার উপরে একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, তিনটে লাইন যেহেতু যাচ্ছ তাহলে তোমার এর মোল ফ্র্যাকশনটা এখানে কত হলো, এক্স এটা হয়ে গেল তোমার 3, এইটা 3 নয় 0.3, 0.3। আচ্ছা বি এর মোল ফ্র্যাকশন দেখার জন্য কি করতে হবে, বি এর উল্টো দিকের লাইনটা চলে যাও করে দেখো এই পয়েন্টে পেতে গেলে কতগুলো প্যারালাল লাইন ক্রস করতে হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো পাঁচটা কিন্তু যেতে হচ্ছে, তাহলে এক্স বিটা কত হয়ে গেল 0.5। আচ্ছা এবারে এইখানে তোমার সি এর মোল ফ্র্যাকশনটা কত, সি এর মোল ফ্র্যাকশন সি এর উল্টো দিকে চলে যাও, কটা লাইন আসতে হচ্ছে, একটা, দুটো লাইন, তোমার সি এর মোল ফ্র্যাকশন হচ্ছে 0.2, 0.2। ঠিক আছে? বুঝতে পারলে যে এই জাস্ট তোমার যে কোনো একটা ভেতরে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কম্পোজিশন তুমি কি করে বের করছো। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে এর মোল ফ্র্যাকশন যেতে গেলে এর উল্টো দিকে সাইডটায় চলে যাও করে দেখো ক ঘর আসছো, বি এর মোল ফ্র্যাকশন পেতে গেলে বি এর উল্টো দিকের ঘরে চলে যাও, দেখো ক ঘর আসছো, আর সি এর উল্টো দিকের ঘরে চলে যাও, তুমি ক ঘর আসছো। ঠিক আছে? আর এটা এটা ঘুরিয়েও তুমি করতে পারবে, মানে এখানে যেমন পয়েন্টটা বলে কম্পোজিশন বললাম, এবার কম্পোজিশন যদি বলে দেওয়া হয় তাহলে পয়েন্টটা কোথায় হবে। ধরো আমি এরকম বলছি যে একটা কম্পোজিশন বলছি যেখানে কম্পোজিশনটা হচ্ছে তোমার এক্স এ ইকুয়াল টু ধরে নাও 0.4, ধরে নাও এক্স বি ইকুয়াল টু ধরে নাও তোমার 0.3, আর এক্স সিও ধরে নাও তোমার ধরো 0.3। এইটা ধরো এক্স এটা 0.4, এক্স বিটা 0.3, আর এক্স এটা হচ্ছে 0.3। এইটা তো সেই পয়েন্টটা কি করে তুমি এক্সপ্রেস করবে দেখো। এক্স এটা হচ্ছে 0.4, এক্স এটা 0.4 মানে হচ্ছে এই যে এই লাইন এই লাইন এই লাইন মানে 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 এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, মানে এই লাইনের উপরে কোথাও একটা থাকবে এইটা। আগে তার সঙ্গে সঙ্গে তোমার কি হচ্ছে, যেটা হচ্ছে এক্স বিটা বলেছে কত 0.3, এক্স বিটা 0.3 করে এদিক থেকে তোমার তিন ঘর আসবে, এক ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর, এইটা এলো, মানে এই পয়েন্টে এলো। আর এ থেকে যেটা হবে কত, মানে এই পয়েন্ট থেকেও তোমার আসতে হচ্ছে কত তোমার তিন ঘর,
তিন ঘর মানে হচ্ছে একটা দুটো তিনটে, তার মানে এমন একটা জায়গা তুমি এলে দেখো, এইটা এই যে পার্টিকুলার পয়েন্টটা দেখো, এই যে পার্টিকুলার পয়েন্টটা, এইটা হচ্ছে বেসিক্যালি x5 যদি বলো, এইটা হচ্ছে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর। তার মানে তুমি মানে এ থেকে চার ঘর গেলে, মানে এই বিসি লাইন থেকে চার ঘর গেলে, পয়েন্ট থ্রি হচ্ছে বি এর মোল ফ্যাক্টর, মানে হচ্ছে এসি লাইন থেকে তুমি তিন ঘর এলে, এক ঘর দু ঘর তিন, মানে এক ঘর দু ঘর তিন ঘর এলে, আর এদিকের এই এ বি পয়েন্ট থেকে তুমি তিন ঘর গেলে, হ্যাঁ, এক ঘর দু ঘর তিন ঘর, তার মানে x5 পয়েন্ট যেটা, এই যে x5 যেটা, এই x5 এর মোল ফ্র্যাকশনটা হচ্ছে 0.4, 0.3, 0.3। বুঝতে পারছো কেমন করে করছি? ঠিক আছে। আচ্ছা ধরো তোমাকে আমি, ধরো এই পার্টিকুলার পয়েন্টটা বললাম, এই পার্টিকুলার পয়েন্টটা ধরে নাও, এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে তোমার x6 ধরো। এর কম্পোজিশনটা কত বলো তো দেখি? x6 পয়েন্টে কম্পোজিশন কত? x এ কত, xg কত, xc কত বলো? বলো, কে বলবে? এর মোল ফ্র্যাকশন কত? কি গো? এটা বল। স্যার এক্স এ হবে স্যার 0.2, ইয়েস। এক্স বি হবে স্যার 0. এক্স এস 0.2 হুম আর এক্স বি 0.1। হুম। আর এক্সিটা অটোমেটিক্যালি বাকিটা, তাই তো? অ্যাট x6 হয়ে গেলে, x6 পয়েন্টে তুমি কি বললে, x এটা হচ্ছে 0.2, এক্স বিটা হচ্ছে 0.1, আর এক্স সিটা অটোমেটিক্যালি 0.7 হবে। মানে এক্স সিটাকে 0.7 হবে, কারণ সি এর উল্টো দিকে চলে যাও, চলে গিয়ে কটা লাইন পর এখানে আসছে দেখো, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর, সাত ঘর পর এখানে তুমি অটোমেটিক্যালি আসছো। তাহলে বুঝতে পারলে যে তোমার থ্রি কম্পোনেন্ট সিস্টেমে কেমন করে কম্পোজিশনটা এরকম ট্রায়াঙ্গুলার প্লটের সাহায্যে দেখানো যায়। ঠিক আছে? বুঝতে পেরেছো বাবু? তাহলে এমনিতে এই ধরো সিলেবাসে আর এদিক ওদিক গোটানো ফোটানো যা সব ছিল টিল আমি মোটামুটি বলে দিলাম। ঠিক আছে? এবারে তুমি মানে মানে সিলেবাসে যা যা অ্যাকচুয়ালি থাকার কথা, তুমি সিলেবাসটা উল্টে পাল্টা একবার দেখো। তোমার সিলেবাসটা লাইন বাই লাইন দেখো, যে যে তোমার ফেজ ইকুইলিব্রিয়ামে যা যা কথাবার্তা অ্যাকচুয়ালি বলার কথা সেগুলো আমরা বলেছি। এবারে কিছু মানে আর একটা ক্লাসে কিছু কোশ্চেন অ্যান্সার করে দিলেই তোমার হবে। আর নাচ ডিস্ট্রিবিউশন লটা আমি কিন্তু আগে করে দিয়েছিলাম, পরের দিনে যদি তোমার মনে হয় যে নাচ ডিস্ট্রিবিউশন লটা এবছরের সিলেবাসে উল্লেখ করা আছে তাহলে বলবে, সে নাচ ডিস্ট্রিবিউশন লটা আরেকবার না হয় বলে দেবো। আর তা যদি না হয় তাহলে তো মোটামুটিভাবে যা পড়ানোর আমি পড়িয়ে দিলাম। এবারে তোমাকে যেটা করতে হচ্ছে যে কিছু নিউমেরিক্যাল প্রবলেম, প্রিভিয়াস ইয়ার্সে পড়া কেসটি কোশ্চেন, সেগুলোকে সলভ করে নিতে হবে। সেগুলোকে সলভ করে নিয়ে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা মানে আর একটা একটা বা তোমাদের যদি দরকার পড়ে আরো হয়তো মানে একটা বা দুটো ক্লাস আমি হয়তো দিতে পারি, যদি অনেক বেশি ডাউটস থাকে। তাহলে আমি তোমাদের পরের দিনে যে কাজটা দিচ্ছি আর কি, নেক্সট ক্লাসে, নেক্সট লেকচার, আমি একটা একটা করে গুটিয়ে ফেলতে চাইছি জিনিসগুলোকে, যাতে করে তোমার তোমার প্রিপারেশন নিতে পারো ঠিক করে। প্রত্যেকটা চ্যাপ্টার হাফ খাজরা করে রেখে দিলে যেটা হবে, তোমার ওই মানে একটা চ্যাপ্টার পুরো প্রিপারেশন কমপ্লিট হবে না। নেক্সট লেকচারে আমি যেটা করব সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং হবে। এই চ্যাপ্টার থেকে ডাউট ক্লিয়ারিং আছে সেইটা হবে। আর হচ্ছে মানে প্রবলেমস আর কি, মানে নিউমেরিক্যাল প্রবলেমস, প্রিভিয়াস ইয়ার্সে পড়া যদি কোনো কোশ্চেন্স থাকে সেগুলো আলোচনা হবে আর কি। এই দুটো জিনিস করে আমি জাস্ট এখানে কিন্তু কনক্লুড করে দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে? আগে তো 13 নম্বর ক্লাস হলো, 14 নম্বর ক্লাসে মোটামুটি ঠিক আছে, ওইরকম 13, 14, 15টা মোটামুটি ক্লাস লাগে। হ্যাঁ, তোমরা দেখবে সিলেবাস থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবে,
দেখবে কোথাও কোনো কিছু বাকি আছে কিনা কনসেপচুয়ালি। হ্যাঁ, তারপরে প্রিভিয়াস এসে কোশ্চেনগুলো সব উল্টে পাল্টে দেখবে। তুমি এক্ষুনি যদি কোশ্চেনগুলো যদি মুখস্থ নাও করতে পারো, হ্যাঁ, তাহলে কোশ্চেনগুলো সবটা দেখো যে তোমার খাতার মধ্যে বা নোটের মধ্যে বা বইয়ের মধ্যে তার উত্তরটা তুমি অ্যাজ ইট ইজ খুঁজে পাচ্ছ কিনা। ঠিক আছে? তাহলে যদি খুঁজে না পাও তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে না। এটা কিন্তু আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। আমি সামনের বুধবারে, ঠিক আছে, এই এই রিলেটেড যা কিছু ডাউটস আছে, যা কিছু প্রবলেম আছে, আমি সেটা কিন্তু একদম কনক্লুড করতে চাই। সামনের বুধবারের পরে আমি এটাকে নিয়ে আর আলোচনা করব না। আমাদের এখনো অনেকটা পার্ট পড়াতে বাকি আছে, না আমি সেই পার্টটা আমরা করবো, মানে পড়াতে বাকি আছে মানে আমাকে যেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যেটাকে করছিলাম সেখানে এই কোভালেন্ট বন্ডিং পার্টটা 3-4টে ক্লাস লাগবে আর কি, সেই জায়গাটা একটুখানি আমাদের এবারে কনসেন্ট্রেট করতে হবে। সেটা আমি হাইড্রোজেন অ্যাটম এবং তারপরে পৌলমী তোমাদের ওই যে আরো দু একটা জিনিস বর্ন ওপেনহেইমার অ্যাপ্রক্সিমেশন, তারপর তোমার অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল, এইটা ভেরিয়েশন প্রিন্সিপালের একটা লেকচার, এই ধরনের কিছু জিনিসপত্র বলে রেখেছি। লিনিয়ার ভেরিয়েশন থেকে কোভ্যালেন্ট বন্ডিং এর এই যে জায়গাটা, এই জায়গাটা আমি এবারে বলতে শুরু করব আর কি। আমি একটা একটা করে শেষ করছিলাম, এটাকে করব। এটা আর একটা কাজ আমি যেটা করব সেটা হচ্ছে যে দেখো, এমনি আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের আর একটা চ্যাপ্টার যেটা আছে, সেটা বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রির যে পার্টটা, সেই পার্টটা অলরেডি আমাদের করা, গত সেমিস্টারে করা হয়ে গেছে। হ্যাঁ, সেইখানে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করবো এই ফেজ ইকুইলিব্রিয়ামের যে পরের পার্টটার মধ্যে। এটা মানে ফেজ ইকুইলিব্রিয়ামের মানে সামনের সপ্তাহে বুধবারের মধ্যে ফেজ ইকুইলিব্রিয়ামের যা যা ডাউটস ছিল তোমরা ক্লিয়ার করে নিচ্ছ, আমরা একদম কনক্লুড করে ফেলার চেষ্টা করছি। তারপরে তুমি জাস্ট পরীক্ষা দেবে। আচ্ছা, আর এবারে পরীক্ষা যদি এখন ডেট দেয়নি, হয়তো জুলাই মাসে পরীক্ষা না হয়ে হয়তো আগস্ট মাসের শুরুতে হতে পারে। তারপরে ওই বুধবারের যে টাইমগুলো বাকি থাকছে তাতে আমরা ওই ফেজ ইকুইলিব্রিয়াম মানে মানে আর একটা যেটা মানে ইলেকট্রোকেমিস্ট্রিক এটা যে পার্টটা আছে আর কি, সেই পার্টটাকে নিয়ে জাস্ট কিছু কোশ্চেন অ্যান্সার ইত্যাদি, বা যদি কোনো কিছু তোমাদের জানার অসুবিধা থাকে বলবো, সেটা করবে। এটা আদার দ্যান ক্যালকাটার জন্য। আর আর তোমার এই যে রবিবার সন্ধ্যাবেলা বা কখনো কখনো শনিবার সন্ধ্যাবেলা আমি একটা ক্লাস আবার স্টার্ট করব, যেখানে তোমার এই ভেরিয়েশন প্রিন্সিপালের বাকি পার্টটা বলে যে কোভ্যালেন্ট বন্ডিং সেটা হবে। আর আমি পরপর 2 সপ্তাহে আমি 4টে ক্লাস নিয়ে নিতে চাইছি, সেটা আমি বলে নিই। সেটা হচ্ছে তোমার স্যাটারডে অ্যান্ড সানডে, এইখানে ফ্রম, আচ্ছা স্যাটারডেটা হচ্ছে, আচ্ছা ফ্রম মোটামুটিভাবে এই 2 PM থেকে 4 PM, এই সময়টা একটু ফাঁকা রাখবে এখানে। এইটা আমি সবাইকে করে নিতে বলছি আর কি। একটা সলিস্টেড পার্ট আছে, এটা 4টে ক্লাসের মধ্যে হয়ে যায়, কিন্তু কোশ্চেন অ্যান্সার হ্যানা ত্যানা ইত্যাদি আলোচনা করে না আমরা 3টে উইকস, মানে বেসিক্যালি 3 কনজিকিউটিভ উইকস আর কি। 3টে কনজিকিউটিভ উইক হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে 2 PM থেকে 4 PM। এই সময় তোমাদেরকে খান 6 ক্লাস হবে, মানে অ্যাকচুয়ালি 4টে ক্লাস 6টা ক্লাস লাগে না, 4টে ক্লাসের মধ্যেই হয়ে যায়। এখানে আমরা সলিস্টেডটাকে করে দেবো। সলিস্টেডটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই সেমিস্টারে আছে, ঠিক আছে? তাহলে এই পার্টটাকে আমাদের একটু করে নিতে হবে, ঠিক আছে? আর ওদিকে তো কোয়ান্টামের যেটা মানে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য যে কোয়ান্টামের যে নর্মাল ক্লাসটা হচ্ছে, সেটা কোয়ান্টামের নর্মাল ক্লাসটা তো মঙ্গলবার সকালে হচ্ছে। এই মঙ্গলবার সকালে আমি একটা ব্যস্ত ছিলাম বলে ক্লাসটা নিতে পারি, কিন্তু ওর পরিবর্তে একটা ক্লাস আমি এই সপ্তাহের মধ্যে নিয়ে নেব। এবার আস্তে 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 মানে কতটা কি হচ্ছে এটা কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে? মানে কোয়ান্টামের ক্লাসটা তো দুজনদের দুরকম। একটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলেদের জন্য মঙ্গলবার সকালে নেওয়া হয়, আর আদার দ্যান ক্যালকাটা আমি একটা বড় পোর্শন পড়িয়ে রেখেছি, বাকি পার্ট হচ্ছে রবিবার সন্ধ্যার দিকে নেওয়া হয়। সেটা তো কোয়ান্টামের দুটো ক্লাস দুজনদের আলাদা ভাবে চলবে তোমার। ফেজ ইকুইলিব্রিয়াম পার্টটা দুজনদের যেটা কমন ছিল, এটা দুজনের জন্যই হয়ে গেল। আচ্ছা, এবারে আছে হচ্ছে আদার দ্যান ক্যালকাটা আছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট, আর ক্যালকাটা আছে সলিস্টার। তাহলে আমাদের ফেজ ইকুইলিব্রিয়াম পার্টটা হয়ে গেল যখন, তখন হচ্ছে আমি এই এই সকালের ক্লাসটায় আমি না হয় ইলেকট্রোকেমিস্ট্রি পার্টটা যদি রাখি, তাহলে তোমার এই শনিবার বা রবিবার আলাদা ক্লাসের মধ্যে আমাকে সলিস্টেডটাকে রাখতে হবে আর কি। আর সলিস্টেডটা কিন্তু আদার দ্যান ক্যালকাটা এখনো হয়নি, কিন্তু জ্যাম বা ইত্যাদি সমস্তর জন্যই এটা লাগবে। কিন্তু আমি বলবো সলিস্টেডের ক্লাসটা কিন্তু একটা সেম একই সঙ্গে তোমরা করে নাও। হুম, এই জিনিসটা কমপ্লিট করে। তো আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। হ্যাঁ বলো। শনিবার কি সকালে পড়ানো যাবে?
হ্যাঁ, সেটা পড়ানো যাবে, কিন্তু সকালে তো অন্যান্য মানে পড়া বেশি থাকে। মানে আমি এই সময়টা রেখেছিলাম, তার কারণটা হচ্ছে যে এই সময়টা তো মোটামুটি কোনো স্যারই পড়ায় না এত বাজে সময় বলে। সেটা শনিবার সকালে আমার অসুবিধে নেই, কিন্তু শনিবার সকালে দেখো অন্যান্য সব স্টুডেন্টদের হয়তো মানে শনিবার সকালে কলেজ থাকে বা পড়া থাকে কিনা দেখতে হবে আর কি। ঠিক আছে, এটা একটু দেখে নিতে হবে। বুঝতে থাকো। তুমি কে বলছো? শনিবার স্যার সকাল আমি তো দেখতে পাচ্ছেন। বৃষ্টি। ও আচ্ছা, বৃষ্টি। শনিবার কি ওই দুপুরে পড়া আছে নাকি? না স্যার, আসলে অমৃত স্যারের কাছে পড়া থাকে, তো আমি প্যারাশিট থেকে আসবো, তো আমাকে একটু আগে বেড়াতে হয়, হুম 5টায় পড়া। হুম হুম হুম। ঠিক আছে।